তপ্ত ভালোবাসা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। পর্ব ১০। আমার হঠাৎ এই আক্রমণে উনি হতভম্ব হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। কিছুক্ষণ চুপ থাকার পর কি হয়েছে বুঝতে পেরে আশ্চর্য হয়ে খুশিতে আমাকে নিজের দুহাতে জড়িয়ে ধরে সাথে সাথে আমার গলায় মুখ গোজায়। আমি ওনার এমন ছোঁয়া পেয়ে সাথে সাথে কেঁপে উঠি। উনি আমাকে আদরের সাথে জড়িয়ে ধরতে দেখে আমি নিজের দুহাতে ওনার দুগাল আঁকড়ে ধরে সারা মুখে পাগলের মতো চুমু খেতে থাকি মুহূর্তেই। আমি কি করছি সেটা তখন আমার জ্ঞান ছিল না যে। তবে তখন আমার শুধু মনে হচ্ছিল যে আমি ওনাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না, বা কোনো কারণে ওনাকে হারাতে চাই না। আমার ওনাকে চাই। আমার মধ্যে বিগত ৬ মাসে ওনার জন্য সব ভালোবাসা আজ এই মুহূর্তে প্রকাশ পাচ্ছে অবুঝের মতো করে। আমার এমন আচরণে মুহূর্তে ভ্যাবাচাকা খেয়ে যায়। কেয়া ও বর্ষা আমার দিকে চোখ বড় বড় করে হা হয়ে তাকিয়ে থাকে, কিন্তু আমার সেই দিকে কোনো খেয়াল নেই। আমি আমার মতো করে ওনাকে চুমু খাওয়ায় মহাব্যস্ত। বর্ষা ও কেয়ার সাথে সাথে উনি আমার এমন কাজে শক্ট খেয়ে যায়, তবে আমাকে আগলিয়ে রাখে শক্ত করে নিজের সাথে। আমি ওনার চোখ মুখ গালে ঠোঁট ছুঁয়ে ছোট্ট ছোট্ট চুমু পাগলের মতো করে খেতে থাকি। একটা সময় ওনার চোখ দিয়ে আমি দৃষ্টি স্থির করি। আমার দৃষ্টিতে অনুতাপ ও ওনার জন্য শত ভালোবাসা থাকলেও ওনার দৃষ্টিতে ছিল আমার জন্য ভরপুর নেশা। কেমন একটা নেশাক্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে আমার দিকে। আমি ওনার এমন নেশাক্ত দৃষ্টি দেখে কিছুক্ষণ অবুঝের মতো করে মত্ত হয়ে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ আমার বোধগম্য হয় যে আমি কি করছি এতক্ষণ ওনার সাথে। হঠাৎ মনে হওয়ার বিষয়টিতে ভাবতেই আমি লজ্জায় সিটিয়ে যাই মুহূর্তেই, যে আমি কি করে এতক্ষণ ওনার সাথে এমন কাজ করতে পারলাম। এটা মনে করতেই আমি দ্রুত ওনার গাল থেকে হাতটা সরিয়ে নেই, নিজের নজর নিচে নামিয়ে নিই। ওনার বাঁধন থেকে নামার জন্য আস্তে আস্তে নড়াচড়া করতে থাকি, চেষ্টা করতে থাকি, কিন্তু এতেও আমি সফল হতে পারিনি। কারণ ওনার শক্ত হাতের বাঁধন আমি আবদ্ধ ছিলাম, তাই কোনো রকম ভাবতেই ছাড়া পাচ্ছিলাম না। এবার উনি আমাকে লজ্জা পেতে দেখে বাঁকা হেসে উঠে আমাকে আরো জড়িয়ে ধরা অবস্থায় আরো উপরে তুলে ফেলে। এতে করে আমি ভীষণ বাজে অবস্থার শিকার হচ্ছিলাম। উনি বেশ মজা পাচ্ছিল আমাকে লজ্জা দিতে পেরে। উনি আমাকে ওনার কোল থেকে নামার জন্য নড়াচড়া করতে দেখে বাঁকা হেসে নিষিদ্ধ সুরে বলে ওঠে, হুম, নড়াচড়া করো না। আমার পর্বটা এখনো প্রকাশ পায়নি, বাকিটা হয়েছে সেটা। ওনার এমন কথায় আমি এবার ইতস্তত বোধ করছিলাম। আমি নিজের দোষে নিজের পায়ে কোড়াল মেরেছি, যার জন্য আর আমাকে এতটা লজ্জাজনক পরিস্থিতিতে শিকার হতে হচ্ছে। আর কেউ বর্ষা আমার থেকে নিজেদের হাওয়া দৃষ্টি সরিয়ে নিয়ে এবার ওনার উপর নিক্ষেপ করে। বর্ষা ওনার দিকে তাকাতেই উনি চোখের ইশারায় বর্ষা ও কিয়াকে বাইরে চলে যেতে বলে। ওনারা ইশারা পেতেই বর্ষা এবং কিয়া বিনা বাক বয়ে চুপচাপ রুম থেকে বাহিরে চলে যায় ধীর পায়ে হেঁটে। ওরা বাহিরে যেতেই উনি নিজের এক হাতে রুমের দরজা আটকে দিয়ে সাথে সাথে আমাকে ওনার কোলে তুলে নিয়ে বিছানার উপর বসে আমাকে ওনার কোলের উপর বসিয়ে রাখে। বাঁকা হেসে ওঠে, আমাকে পাগল করে এখন এত সহজে যেতে দিব তোমায়? তোমার কি মনে হয় আমি খুব ভালো রিত? ওনার এমন কথায় মাথা নিচু করে চুপ করে বসে রই, কারণ ওনাকে বলার মতো কোনো ভাষাই আমার জানা ছিল না সেই মুহূর্তে। আর আমি বা ওনার সাথে হঠাৎ এই অদ্ভুত আচরণ কেন করলাম তাও জানি না। তাই এই মুহূর্তে আমি লজ্জায় মরে যাওয়া ছাড়া আর কোনো পথই নেই আমার। উনি আমাকে আজ লজ্জায় ফেলতে ফেলতে মেরে ফেলবে। উনি আমাকে লজ্জা পেতে দেখে বলে ওঠে, উফ, বউ আমার লজ্জা পেতেও জানে। তা আমি শুরু করব যেটা তুমি করেছিলে আমার সাথে? কি ইউনিক কিছু চাও নাকি? সেইটাই করব তোমার সাথে। হুম। ওনার এমন কথায় আমি আর সহ্য করতে না পেরে আস্তে করে বলে উঠি, আমি ইচ্ছে করে করিনি তো এটা। আমার কথার পৃষ্ঠে উনি কাট কাট উত্তর দিয়ে বলে, কিন্তু আমি তো ইচ্ছে করেই করবো এটা। কথাটা বলেই উনি ওনার এক হাতে আমার কোমর জড়িয়ে ধরে অন্য হাত আমার মাথায় চেপে ধরে নিজের কাছে এনে আমার কপালে গাঢ়ভাবে একটা চুমু খাই। ওনার এমন কাজে আমি কেঁপে উঠে সাথে সাথে নিজের দুহাতে ওনার শার্টের কলার আঁকড়ে ধরে চোখ বন্ধ করে নিই। আমার এমন কাজে উনি আমাকে আরো গভীরভাবে নেয় নিজের সাথে। একের পর এক চুমু আমার কপালে, চোখে মুখে খেয়ে দিয়ে আস্তে করে আমার গলায় মুখ গোজায়। উনার এমন কাজে আমি মুহূর্তেই কেঁপে উঠি। সাথে সাথে উনার আরো টেনে ধরি উনাকে নিজের সাথে। আমি কি করছিলাম তখন আমার বোধগম্য ছিল না। রিকখানে ড্রয়িং রুমে বসে আছি আমি। একা বসে তা নয়, আমার সাথে উপস্থিত সবাই রয়েছে। বর্ষা, কেয়ার, রিদখান, আসিফ ও আমি। আসিফ ও বর্ষা কিছু একটা বিষয় নিয়ে গভীর আলোচনায় করছে। আর উনি ল্যাপটপের সামনে বসে কিছু একটা করছে মনোযোগ সহকারে। আর আমি চুপ করে বসে থাকার চেষ্টা করছি, কারণ আমি কেয়ার জন্য চুপ থাকতে পারছি না কোনোভাবেই। কারণ কে আমাকে নানান সব প্রশ্ন করে বিবৃতি করে ফেলছে ক্ষণে ক্ষণে, আর যার কোনো উত্তরই আমার কাছে নেই। কেয়ার শত প্রশ্নের কারণ হলো আমি আর রিদ খানকে নিয়ে। কেন আমি এমনটা করলাম? আমাদের মাঝে কোনো গভীর সম্পর্ক আছে কিনা? আর ওনার সাথে রুমের ভিতর এতক্ষণ যাবৎ কি করছিলাম? এতদিন যাবৎ রিদ খান আর আমার সম্পর্কে কথা ওকে কেন জানাইনি? আমি ইত্যাদি সব প্রশ্ন করে আমাকে বিব্রত করছে ও।
সাথে আমার মাথাটাও খাওয়ার চেষ্টা করছে। কেয়া আমাকে নিয়ে আরেকটা অস্থির থাকলেও বর্ষার কোনো রকম মাথা ব্যথা নেই আমাকে নিয়ে। কেয়া এবার চুপ থাকতে দেখে বিরক্ত নিয়ে বলে ওঠে, তুই কি কিছু বলবি প্রীতি? সে কখন থেকে মুখে তালা এঁটে বসে আছিস? কেয়ার কথায় আমার কোনো হেলদোল না দেখে আবারও ক্ষিপ্ত হয়ে রাগান্বিত ফেস নিয়ে চলে যায় রিতখানের সামনে। ওনাকে মনোযোগ সহকারে কাজ করতে দেখে কেয়া বিরক্তি নিয়ে বলে ওঠে, আপনি সবসময় এত কাজ কাজ করেও তৃপ্তিকে কখন পটালেন নিজের জন্য, সেটাই তো বুঝতে পারছি না আমি। কেয়ার এমন কথায় মনোযোগ ভস্ম হয়ে রিতখানের। উনি দুই চোখ টান টান করে ভাব নিয়ে কপাল কুঁচকে তাকায় কেয়ার দিকে। একটা পলক কেয়াকে দেখে আবার নিজের কাজের প্রতি মনোযোগী হতে হতে বিরক্তি নিয়ে বলে ওঠে, যখন তুমি আমাকে নিয়ে রীতের কান বড়াই ব্যস্ত ছিলা তখন। ওনার এমন কথায় কেয়া অবাক হয়ে বলে ওঠে, আমার এত কিছু বলার পরেও তৃপ্তি পটে গেল আপনার সাথে? হুম। ওনার হুমসুক কথাটা শোনার পর থেকে সাথে সাথে নাক মুখ ছিটকে ওনাকে উদ্দেশ্য করে বলে ওঠে, ছি ছি, ওর রুচিটা খুবই খারাপ। শেষ পর্যন্ত এমন একটা ভিলেন স্বামী পছন্দ করলো নিজের জন্য। কেয়ার এমন কথায় উনি উচ্চস্বরের সাথে সাথে বলে ওঠে, কি? ওনার উচ্চস্বরে কি শুনে আমরা সবাই তাকাই ওনার দিকে কৌতূহলী চোখে। আর কেয়া ওনাকে ভয় না পেয়ে উল্টো আফসোস সুরে সতেজ গলায় বলে ওঠে, কি মানে কি? যা সত্য তাই তো বলছি। আমি তৃপ্তির ভবিষ্যৎ বলতে পারবো এক নিমিষেই। আমার বোনটার জীবন তেজপাতা হয়ে যাবে 2 দিনেই আপনার সাথে থেকে। কেয়ার এমন কথায় আমরা সবাই হা হয়ে তাকিয়ে থাকি সেই দিকে। কেয়াকে এতটা অভয় নিয়ে কথা বলতে দেখে হাওয়া ঘাপটা আরো এক গুণে বেড়ে যায়। আমাদের সবাই হাওয়ার মধ্যে দিয়েই কেয়া আবারও কৌতূহলী হয়ে হৃদ খানকে প্রশ্নসিক্ত কণ্ঠে বলে ওঠে, আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। আপনি সবসময় তৃপ্তিকে হৃদ বলে ডাকেন কেন? আমরা সবাই জানি ওর নাম তৃপ্তি, তাহলে আপনি কি জানেন না ওর নাম কি সেটা? আমার এমন কথায় হৃদ খান রাগান্বিত ফেস করে বলে, আই নো এভরিথিং হু ইজ শি, সো তোমার বলার দরকার নেই। ওর নাম কি সেটা? আর বাকি রইল আমার হৃদ নামটা নিয়ে। তাহলে সেটা ওর আসল পরিচয়, জন্মসূত্রে জন্মসূত্রে ওর নাম হৃদ। ওনার এমন কথায় আমি ওকে আর দুজনেই চমকে উঠি। তার মানে উনি আমার পরিবার সম্পর্কে হয়তো কিছু জানে, যার জন্য উনি আমাকে এই নাম ধরে ডাকছেন। আমি ওনাকে এই হৃদ নামটা নিয়ে কখনো প্রশ্ন করতে পারিনি, কিন্তু আজ কেয়ার প্রশ্ন করতে দেখে মনের মধ্যে অনেক বেশি কৌতূহল জেগে ওঠে যে আসল পরিচয় কি আমার। আমি একটু এগিয়ে গিয়ে কিছু বলতে যাব, তার আগে কেয়ার চমকে উঠে উত্তেজিত কণ্ঠে ওনাকে বলে ওঠে, মানে আপনি জানেন তৃপ্তির আসল পরিচয় কি? তাহলে বলুন না ওর আসল পরিচয়টা কি? কিয়াকে একের পর এক প্রশ্ন করতে দেখে উনি বিরক্তি নিয়ে তাতে দাঁত চেপে বলে ওঠে, কেন তুমি না ভবিষ্যৎ বলতে পারো এক নিমিষেই? তাহলে বাকিটা তুমি নিজেই বের করতে পারবে আমাকে প্রশ্ন না করেই। কথাগুলো বলে এখান থেকে দপাদপ পা ফেলে বাহিরের দিকে চলে যায় উনি, কেয়াকে কিছু বলতে না দিয়ে। ওনার এমন আজগুবি কথায় আমি কেয়া চিন্তা শিখতে থাকলেও বর্ষার আসিফ ছিল স্বাভাবিক ভঙ্গিতে। তাদের দিকে মনে হচ্ছিল তারা আমার পরিচয় সম্পর্কে সবটা আগে থেকেই জানে। ওনার কথা অনুযায়ী আমরা এই মুহূর্তে ওনার বাড়িতেই আছি। আর তিনজনকে তিনটা রুম দেওয়া হয়েছে থাকার জন্য। আমার রুমটার সাথে ওনার রুমটি অবস্থান করেছে। এই মুহূর্তে আমরা 3 বান্ধবী ছাড়া অন্য কেউ নেই বাড়িতে। তবে বেশ কিছু বডিগার্ড রয়েছে এখানে আমাদের সাথে। উনি আমাদের রেখে কোথায় গেছে তা বলতে পারি না। তবে এতটা বলে গেছে যে আজকের পর থেকে আমি সবসময়ের জন্য মুক্ত থাকবো সবকিছুর থেকে। কেউ আর আমাকে নিয়ে গেম খেলতে পারবে না। ওনার এমন কথায় তখন শুধু আমি করুণ দৃষ্টিতে তাকিয়েছিলাম ওনার দিকে, কিছু না বলে। উনি আমার কপালে ওনার ঠোঁট চেপে ধরে আস্তে করে চলে যায় আসিফকে নিয়ে। আর এখন প্রায় রাত 12টা বাজে। কিয়া বসে বসে টিভি দেখছে আর আমি বিছানার উপর বসে আছি। বর্ষা মাত্র এখন ফোনটা হাতে নিয়ে কিচেন রুমের দিকে গেছে কিছু একটা হাতে নিতে। খুব সম্ভবত মক টাইপের কিছু হবে। তবে বর্ষাকে আজ সন্ধ্যা থেকে বেশ চিন্তিত দেখাচ্ছে কোনো এক কারণে। তবে তাদের কিছু বলছে না, কিন্তু বারবার নিজের ফোনের দিকে তাকাচ্ছিল। এমন এমন চিন্তা ভাবনার মাঝে হঠাৎ করে কিচেন রুম থেকে বর্ষার উচ্চ শব্দের চিৎকার ভেসে ওঠে আমাদের কানে। চিৎকারের শব্দ কানে আসতেই ঝটপট করে আমিও কেয়া দ্রুততার সঙ্গে কিচেনে দৌড়ে যাই, যে দেখি কি হয়েছে সেটা দেখার জন্য। কিন্তু আমিও কেয়া কিচেন রুমে পৌঁছাতেই চোখের সামনে যা দেখলাম তার জন্য আমি বা কেয়া মোটেও কেউ প্রস্তুত ছিলাম না। একটা ভয়াবহ দৃশ্য দেখে মুহূর্তে পাথর মূর্তির রূপ হয়ে জায়গায় দাঁড়িয়ে পড়ি ভাবনাহীন চোখে। চোখের সামনে বর্ষার নৃশংস দেহটা ফ্লোরে লুটিয়ে পড়তে দেখে মুহূর্তে জমে যায় আমিও কেয়া। বর্ষার নিচের মাথাটা দুহাতে চেপে ধরে ফ্লোরে লুটিয়ে পড়ে কাতরাচ্ছে ব্যথায়। বর্ষার রক্তে কিচেনের ফ্লোর ভেসে যাচ্ছে রক্তে মুহূর্তেই। বর্ষার এমনটা অবস্থা দেখে আমি আর কেয়া জায়গায় দাঁড়িয়ে থাকি শক্ট খেয়ে। আমি আর কেয়া এতটাই শক্টে চলে যায় যে বর্ষার এই অবস্থা কে করলো তা আমরা দেখতে ভুলেই গেছি দুজনে। আমাদের ঘোর ভাঙে বর্ষার কাঠরান্নার শব্দ শুনে। চিৎকার করে ফ্লোরে বর্ষার সামনে বসে বর্ষাকে আমার কোলে নিতে
পাশ থেকে কেউ একজন জোরে আমার মাথায় রড দিয়ে আঘাত করে শক্ত করে। রডে বাড়ি খেয়ে ফ্লোরে ছিটকে পড়তেই কেয়া বুক ফাটা চিৎকার শোনা যায় আমার জন্য। আমি ফ্লোরে শব্দ করে উপর হয়ে পড়ে পেছন ফিরে তাকাতেই চোখ পড়ল মাদারকে। মাদার মোটা রড নিয়ে দাঁড়িয়ে আছে, রক্তচক্ষু চোখে আমাদের তিনজনকে মারার জন্য। পুরো এলোমেলো অবস্থায় দাঁড়িয়ে আছে আমাদের সামনে। ওনাকে দেখে মনে হচ্ছে উনি কিছুর সাথে যুদ্ধ করে এখানে পৌঁছায় আমাদের কাছে মারার জন্য। আর এখন মাদার আমার মাথার আঘাত করে কেয়াকে আঘাত করতে যাবে, তার আগেই ভাগ্যবশত কিছুটা ঝুঁকে যেতেই কেয়া আর মাদারের সেই রডের বাড়িটা লাগে কেয়ার বাম পায়ের ওপর। আমাদের মতো কেয়ার সাথে সাথে ফ্লোরে লুটিয়ে পড়লো অনাকাঙ্ক্ষিতভাবে। আমাদের তিনজনকে একসাথে ফ্লোরে লুটিয়ে পড়তে দেখে মুহূর্তে তৃপ্তি ছেড়ে গেছে মাদারের চোখে মুখে। তিনি রাগে রিড়ি করতে করতে আমাকে তিনজনকে উদ্দেশ্য করে বলল, তোদের তিনজনের জন্য এত বছরের সাধনা আমার নষ্ট হয়ে গেছে। আমাদের তৈরি করা সব প্ল্যানিং নষ্ট করেছিস তোরা তিনজনই। কথাটা বলে আবারও ওনার হাতে থাকা রডটা দিয়ে আঘাত করে আমাদের তিনজনের উপর। আমরা ব্যথায় চিৎকার করছি, কিন্তু কোনো বডিগার্ড এগিয়ে আসছে না আমাদের দিকে। আমাদের তিনজনের বুক ফাটা চিৎকার শুনে মাদার আরও তৃপ্ততা নিয়ে আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, আরো জোরে চিৎকার কর তোরা, তোদের চিৎকারে আমার শান্তি শান্তি লাগছে বড্ড। তোদের বাঁচানোর জন্য একটা মানুষও আসবে না এগিয়ে, কারণ আমি তো হৃদ খানের সব কয়টা বডিগার্ডকে অজ্ঞান করে এসেছি এখানে তোদেরকে মারতে, যাতে আমরা তোদের মারতে কোনো রকম সমস্যা না হয়। হৃদ খানের চোখে ফাঁকি দিয়ে এখানে বহু কষ্টে পৌঁছিয়েছি, আর এত সহজেই তোদের ছেড়ে দিব? তোদের মেরে আমি আমার স্বামীর আত্মাকে শান্তি দেব। আমার শান্তি চাই, কারণ তোদের জন্য ওই হৃদ খান আমার স্বামী এবং আমার সাথে থাকা সব পার্টনারদের মেরে ফেলেছে। আমাদের এত বছর ধরে করে আসা কালো ব্যবসা বন্ধ করে দিয়েছে ওই হৃদ খান, সব পুলিশের হাতে তুলে দিয়েছে প্রুফ সহ। তাই আমিও হৃদ খানকে এত সহজে জিততে দেব না। আমি যখন সব হারা হয়েছি তখন হৃদ খানকেও তোদের হারাতে হবে, বিশেষ করে এই তৃপ্তিকে। হৃদ খান তো তোকে ভালোবাসে, তাই না রে তৃপ্তি? আমি আরো আগেই বুঝতে পেরেছিলাম, এরপরও কিছু বলিনি, কারণ ভেবেছিলাম হৃদ খান আমাদের পক্ষে আছে, তাই যা খুশি করুক আমাদের কি। কিন্তু এখন যখন আমার সব শেষ হয়ে গেছে, তখন হৃদ খানেরও তার ভালোবাসা হারাতে হবে। কথাটা বলেই পরপর কয়েকটা আঘাত করে আমার শরীরে জোরে জোরে। আমি চিৎকার করছি আর ফ্লোরে কাতরাচ্ছি, কারণ ফ্লোর থেকে উঠতে পারছি না কিছুতেই। আমার মাথায় আঘাত করার কারণে অনেক বেশি রক্ত ঝরছে মাথা দিয়ে, তাই বেশ একটা নড়াচড়া করতে পারছিলাম না। আমার অবস্থা এবার বর্ষা ও কেয়ার চোখে কেয়ার চেয়ে খারাপ হয়ে দাঁড়ায়। মাদার যখন ক্ষিপ্ত হয়ে আমাকে লাগাতার আঘাত করছিল, কেয়ার অবস্থা আমারও বর্ষার চেয়ে বেশ ভালো থাকায় তখন কেয়া কোনোরকম ভাঙা পা নিয়ে উঠে দাঁড়িয়ে কিচেন থেকে একটা সিলিন্ডার বোতল নিয়ে পেছন থেকে জোরে আঘাত করে মাদারের মাথায় ভারী মারার সাথে সাথে চিৎকার করে ফ্লোরে লুটিয়ে পড়লো মাথা চেপে ধরে। মাদার ফ্লোরে লুটিয়ে পড়তেই কেয়া দ্রুত এসে আমাকে ধরে নিচের কোলের উপর মাথাটা রাখে। কান্না করতে করতে আমাকে বলতে থাকে, পৃথ্বী তোর কিছু হবে না, আমি আছি তোর সাথে, ভাইয়া এক্ষুনি আসবে আমাদের তিনজনকে বাঁচাতে। কথাটা বলেই কেয়া অঝরে কান্না করতে থাকে আমাকে কোলে নিয়ে। কাতরানো অবস্থায় কেয়াকে বলছি বর্ষাকে দেখার জন্য, আর আমাকে ধরে অঝরে কান্না করছে। কেয়ার এমন কান্নার মধ্যে দিয়ে পেছন থেকে মাদার উঠে দাঁড়িয়ে সিলিংটা বোতলটা দিয়ে জোরে আঘাত করে কেয়ার মাথায়। কেয়াও ছিটকে পড়লো ফ্লোরে আমার সাথে। আমি চিৎকার করে কেয়াকে ডাকতে ডাকতে মাদারের কাছে প্রাণ ভিক্ষা চাচ্ছি আর বলছি কেয়াকে ছেড়ে দিতে, আমাদের ছেড়ে দিতে। মাদারের মাথা ফেটে রক্ত ঝরছে, কেয়ার পাড়ি মারতে। তারপরও মাদার উঠে দাঁড়িয়ে সিলিংয়ের বোতল দিয়ে আঘাত করে কেয়ার মাথায়। মাথার রক্তচোরা মাথা নিয়ে রাগে বশবর্তী হয়ে আবারও এগিয়ে যেতে থাকে কেয়াকে মারার জন্য। কেয়ার দিকে মাদার এগিয়ে যেতে আমি ওনার পা চেপে ধরি শক্ত করে, যাতে কেয়াকে মারতে না পারে। আমার মাদারের পা চেপে ধরার আগেও রেগে যায় মাদার। তিনি আমার পেটের উপর লাথি মারে নিজের পা ছুটিয়ে নেন। আমি চিৎকার করে কেয়াকে পালাতে বলতে থাকি, কিন্তু তার আগে মাদার নিজের পা ছাড়িয়ে নিয়ে কেয়াকে আঘাত করতে যাবে তার আগে বর্ষার পাশে ফ্লোরে পড়ে থাকা মাদারের হাতে রডটা দিয়ে বাড়ি মারে মাদারের পায়ের উপর। মাদার আবারও ফ্লোরে লুটিয়ে পড়তেই কেয়া রক্তঝরা মাথাটা নিয়ে উঠে বসে আমার পাশে। বর্ষার মাথায় রক্তে সারা শরীর ভিজে যাচ্ছে, তারপরও আমাদের বাঁচাতে উঠে লড়াই করছে রড হাতে। মাদার ফ্লোরে লুটিয়ে পড়ার পর বর্ষা পরপর কয়েকটা আঘাত করে মাদারের মাথায় সেই রডটা দিয়ে আর চিৎকার করে বলতে থাকে, তোর মতো ডাইনি রাক্ষসের জন্য আজ আমাদের মতো নিষ্পাপ মেয়েরা কলঙ্কিত। তোরা চোখে চোখে মেয়েদের দেহ নিয়ে ব্যবসা করে এসেছিস। কখনো চিন্তা করেছিস কি যে সেই মেয়েটার কেমন লেগেছিল তোদের এমন করাতে? কখনো চিন্তা করেছিস সেই মেয়েগুলো, এত সাজানো গোছানো স্বপ্নগুলো তোরা দিনে দিনে কতবার নষ্ট করেছিলি? পতিতালয়ে থাকা মানে বুঝতে চেয়েছিস কখনো কেমন ছিল এটা? নিজের দেহটা রোজ রোজ বাবার বয়সে লোকেরা ছিঁড়ে খাবে, সেটা কেমন লাগে একটা মেয়ের জন্য? কখনো ভেবে দেখেছিস হারামজাদি?
তুই কি অন্যের জীবন নিয়ে খেলা করার, হ্যাঁ? তোর জন্য কি আল্লাহ আমাদের সৃষ্টি করেছিল? ওই হারামজাতি। কথাগুলো বলতে বলতে উড়াধুরা এলোপাতাড়ি মারতে থাকে বর্ষাকে। এতটা দিনের রাগ যেন আজ কিছুতেই শান্ত করতে পারছে না বর্ষা। নিজের ভেতর পুষে রাখা রাগটা সব একসাথে বের হচ্ছে মাদারের ওপর। আর মাদা শুধু ফ্লোরে উপর হয়ে পড়ে চিৎকার করছে লাগাতার। বর্ষা কথাগুলো শেষেই কেয়া বর্ষাকে সাপোর্ট করে বলে ওঠে, বর্ষা থামিস না আজ। মার, এই বেটিকে মারতে মারতে মেরে ফেল এই মহিলাকে। তুই ক্লান্ত হলে আমাকে বলবি, আমি তোর হয়ে বাকিটা মারবো। তারপর বেটিকে ছাড় দেওয়া যাবে না। কেয়ার এমন কথায় তখন আপাতত আমাদের কিছু বলার ছিল না। তবে আমি কোনোরকম কাতরাতে কাতরাতে কিয়াকে উদ্দেশ্য করে বলে উঠি, আমি মারবো একে। আমার মারটা কে মারবে এই মহিলাকে? কিয়া। আমার এমন কথাই বর্ষা কোনোরকম ভাবার্থ না হলেও কিয়া বেশ চিন্তায় পড়ে যায় আমাকে নিয়েছে। আমার এতটা খারাপ অবস্থা, কি করে মারবো মাদারকে? আর যাই হোক, একে তো মারতেই হবে, তাই না? কারণ এই মহিলা আমাদের সবার সাথে খারাপ করেছে। কিয়া আমাকে উঠে বসিয়ে চিন্তিত চোখে উপর থেকে নিচ পর্যন্ত দেখে নিয়ে আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, তোর অবস্থা তো বেশ খারাপ তৃপ্তি রে। কি করে তুই মহিলাকে মারবি? আচ্ছা, তোর সমস্যা নেই। তোর হয়ে আমি এই মহিলাকে মেরে দেবো, কেমন? তুই চিন্তা করিস না। কেয়ার এমন অবুঝ কথায় তখন আমার বড্ড শান্তি দিচ্ছিল, কারণ আমিও মাদারকে মারতে পারবো তাই। আমিও কেয়ার এই অবস্থায় সহমত পোষণ করে নিজের মাথা ঘুরিয়ে সম্মতি জানিয়ে বলে উঠি, ঠিক আছে, আচ্ছা, তাহলে তুই আগে আমার অংশটা মারবি, তারপর তোর অংশটা, কেমন? আমার কথায় মুহূর্তেই কেয়াও সহমত পোষণ করে। বর্ষা ও কেয়া এই মাদারকে পরপর আঘাত করতে করতে একটা সময় মারা তার অজ্ঞান অবস্থায় ফ্লোরে পড়ে থাকে। মাদারকে নড়াচড়া করতে না দেখিয়ে থেমে যায় ওরা। হাতে থাকা রডটা কেয়া ফেলে দিয়ে আমাকে দাঁড় করে ধরায়। পেছন থেকে এক পলক মাদারের দেহটা ফ্লোরে দেখে দিয়ে আমাকে ধরে ধরে কেয়ার রুমের দিকে যেতে থাকে। কেয়ার মাথা ফেটে গেছে, তারপরও তেমন কিছু একটা গভীর হয়নি। আমারও বর্ষার মাথা গভীরভাবে ফেটেছে, তাই এখনো রক্ত ঝরতেই থাকে। কেয়াও আমার পাও ভেঙেছে, তাই কেয়া ভাঙা পা নিয়ে কোনো রকমে আমাকে ধরে সিঁড়ি বেয়ে উপরে উঠে তুলেছে। আর বর্ষা নিজে নিজে কষ্ট করে ঝিমোতে আমাদের সাথে উঠছে। পেছন ফিরে আর একটা বারের জন্য মাদারের দেহটার দিকে তাকাইনি। যদি তাকাতাম তাহলে হয়তো আবারও বিপদের হাত থেকে বেঁচে যেতাম। তিনজনের রুমে এসে ফ্লোরে বসে পড়ি উপর হয়ে। কেয়া ফার্স্ট এড বক্স এনে আমাদের কপাল পরিষ্কার করতে থাকে, আর বর্ষা নিজে নিজেই নিজের রক্ত ঝরা বন্ধ করতে থাকে। আমার মাথা থেকে পড়া রক্ত বন্ধ হতেই তাকাই বর্ষার দিকে। বর্ষা ঝিমোতে থাকে কপালে হাত রেখে। বর্ষাকে ডলতে দেখেই আমি আর কে দ্রুত ধরে ফেলি বর্ষাকে। মাথায় ব্যান্ডেজ বর্ষা করাতেই বিছানায় সাথে এলাম দিয়ে ফ্লোরে বসে পড়ে। আমরা তিনজনেই একইভাবে বসতেই আমার চোখে যায় টেবিলের ওপর আমার নীল ডায়েরিটার ওপর। সেটা দেখে কোনোরকম দুলতে দুলতে গিয়ে সেখানে বসে পড়ি আজকের ঘটনাগুলো লেখার জন্য। আমার কেমন জানি মনে হচ্ছে আজকের পর আর যদি লেখার সময় না পাই তো। সেটা চিন্তা ভাবনা করে আজকের ঘটনাগুলো সবটা লিখে ফেললাম ডায়েরিটিতে। আমার লেখার মধ্যে আমার নাকের মধ্যে খুব তীব্র একটা গন্ধ লাগে, খুব সম্ভবত গাছ ছড়ানোর গন্ধ। আধা 15 মিনিট যাবৎ আমি ডায়েরিটা লিখছি, আর এই 15 মিনিটের ভিতর হয়তো মাদার কিচেন রুমের গ্যাস ছেড়ে দিয়েছে আমাদের পুড়ে মারার জন্য। আমি বিষয়টি বুঝতে পারার আগেই কেয়া ও বর্ষা বুঝতে পারে। তারা দ্রুততার সঙ্গে রুমের দরজা আটকে দিয়ে জানালা খুলে দিলে তাতে কোনো বিশেষ কাজ হবে বলে মনে হচ্ছে না, কারণ সারা বাড়িতে আগুন লাগলে আমাদের রুম এমনিতেও পুড়ে যাবে। আমরা তিনজনে খুব ভয়াবহ কিছুর সামনে দাঁড়িয়ে পড়েছিলাম তখন, কারণ আমরা এখন 3 তলার ওপর একটা রুমে আছি। এখান থেকে নিচে নামতে নামতে নিশ্চিত মাথার আগুন লাগিয়ে দিবে পুরো বাড়িতে। আর আমাদের তিনজনের পা ভাঙা, তাই দ্রুতগতিতে নিচেও নামতে পারবো না। আর এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ গ্যাস সারা বাড়ি ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, যে কোনো সময় আগুন লাগতে পারে। সবশেষে যদি এই 3 তলা থেকে লাফ দিতে চাই তাহলে তিনজনই মরবো, কারণ আমাদের তিনজনেরই এমনিতেই নাজেহাল অবস্থায়। এই অবস্থায় লাফ দিলে নিশ্চিত মৃত্যু। আমি কথাগুলো চিন্তা করছি আর ডায়েরিতে দেখছি হৃদ খানের জন্য, কারণ আমি তিনজন মারা গেলেও যাতে উনি বুঝতে পারে আমাদের মৃত্যুটা কিভাবে হয়েছে, ওনাকে কতটা মিস করেছিলাম আমরা। আমার এমন চিন্তা করে ওনার জন্য বুক ফাটা কান্না করে খুব কষ্টে লিখি, আমি আপনাকে খুব ভালোবাসি, নিজের চাইতেও অনেক বেশি আপনার জন্য বাঁচতে চেয়েছিলাম এই মাদারের সাথে লড়াই করে। লাস্ট পর্যন্ত জানি না বাঁচতে পারবো কিনা, তবে আমি বেঁচে থাকতে আপনাকে জানতে চেয়েছিলাম। আমার এই ভালোবাসার কথাটা তা আর মনে হয় কখনোই পারবো না। নিয়তির কাছে আমি হেরে গেছি, তবে আমার ডায়েরিটা আপনার জন্য রেখে যাচ্ছি। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এখানে লেখা থাকবে। আপনার কাছে যে কোনো মূল্যেই এই ডায়েরিটা পৌঁছাবো, কারণ নিয়তি নিশ্চয়ই আমার সাথে এতটা অবহেলা করবে না। আমাকে আপনার কাছে ফিরে না দিলেও আমার ভালোবাসার ডায়েরিটা ঠিকই ফিরে দেবে। লাস্ট আপনাকে বলতে চাই, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, খুব ভালোবাসি আপনাকে, খুব ভালোবাসি। ইতি, আপনার ভালোবাসার হৃদ।
ওনার জন্য এই মেসেজটা লিখেই উঠে দাঁড়াই, ডায়েরিটা বুকের সাথে জড়িয়ে ধরে আর মনে মনে ঠিক করি এই ডায়েরিটা 3 তলার উপর থেকে জানালা দিয়ে বাহিরের বাগানে ফেলে দেব। এমন মনস্থির করে ওদের দিকে তাকাতেই চোখে পড়ল বর্ষা ও কেয়া, খুবই অস্থির ফেস। ওরা কি করে এখান থেকে বের হবে সেই চিন্তায় দুজনেই কান্না করছে। কেয়া উচ্চস্বরে কান্না করলেও বর্ষা ঝুঁকে ঝুঁকে কান্না করছে, যাতে আমি আর কেয়া বেশি একটা ভয় না পাই। বর্ষা ভেজা চোখ নিয়ে করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থেকে নিজের হাতটা ছাড়িয়ে দেয় আমাদের উদ্দেশ্যে। বর্ষার হাতটা ছাড়িয়ে দিতে আমিও কেয়া গিয়ে চাপড়ে ধরি বর্ষাকে, হাউমাউ করে কান্না করতে থাকি। আমাদের কান্না করার মধ্য দিয়ে বর্ষা সান্ত্বনা সুরে বলল, প্লিজ বোনের, আমার কান্না করিস না। জীবনের শেষ পথে এসে এই কান্নাটার সাথে যেতে চাই না। আমরা 3জন সবসময় একসাথে ছিলাম, কাউকে ছেড়ে যায়নি আমরা। আজ ভাগ্যটা দেখ, মরার আগেও আমরা 3জন একসাথেই থাকবো। এর চেয়ে বড় পাওয়া কি আছে বল? প্লিজ, জীবনের শেষ মুহূর্তে আমরা 3জনেই একসাথে থাকতে চাই। বর্ষার এমন কথায় আমিও কেয়া আরো গভীরভাবে বর্ষাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠি। হাতে থাকা ডায়েরিটা দেখে বর্ষাকে বলে উঠি, আমার হাতে থাকা ডায়েরিটা আমার জীবনের শেষ কথাগুলো ওনার জন্য বন্দি করা। তাই আমার এই ডায়েরিটা ওনার কাছে পৌঁছাতে চাই। ওনাকে আমার ভালোবাসা পৌঁছাতে না পারলেও এই ডায়েরিটা পৌঁছাতে চাই। আমার বাকি জীবনের কথাগুলো লিখে এই ডায়েরিটা জানালা দিয়ে ফেলে দিব। আমি জানি কেউ না কেউ এটা ঠিকই পৌঁছাবে ওনার হাতে। আমার এমন কথায় টলমল করে করুণ দৃষ্টিতে তাকিয়েছিল বর্ষা ও কেয়া। বর্ষা কান্নাজড়িত কণ্ঠে চোখের ইশারায় সম্মতি জানিয়ে আস্তে করে বলে, বর্ষার সম্মতি পেয়ে আমি এখনকার সব ঘটনাগুলো চিন্তা করে লিখতে থাকি। আমার লেখার মধ্যে দিয়ে পুরো বাড়িতে সাথে সাথে আগুন লেগে ওঠে দাউ দাউ করে। আগুনের মধ্যে দিয়ে চিন্তা করি জানালা দিয়ে কোনো রকমে এই ডায়েরিটা ফেলে দিব, কারণ আমাদের রুমে তেমন একটা আগুন ছিল না। তখন রুমের জানালা খোলা থাকায় গ্যাস তেমন একটা ছড়ায়নি। তবে 5 মিনিটের মধ্যে হয়তো সব পুড়ে যাবে, সাথে আমরাও। কারণ বাড়িতে যে পরিমাণ আগুন লেগেছে, এখানে কেউ আসলেও আমাদের বাঁচাতে পারবে না। চারিদিকে শুধু আগুন আর আগুন, দাউ দাউ করছে। মৃত্যুটা নিজের খুব কাছ থেকে দেখতে ডায়েরিটা বন্ধ করে জানালা দিয়ে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেই। আর তখন কেয়া আর বর্ষা, আমিও কান্না করেছিলাম অঝরে। কেয়া আর বর্ষা তখন একে অপরকে জড়িয়ে ধরে কান্না করছিল অঝরে, কারণ তখন আমাদের রুমের চারদিকেও আগুন ছড়িয়ে পড়েছিল। আমাদের হাতে কিছু করার ছিল না। আর এই আগুনে আমরা কেউ যে বাঁচবো তাও নিশ্চিত না। আমি চারিপাশে আগুন ছড়িয়ে পড়তে দেখে দ্রুত গতিতে জানালা দিয়ে ডায়েরিটার নিচে ফেলে দেই। বর্ষা আর কেয়ার কাছে চলে আসবো এই সিদ্ধান্ত নেই। মরতে হবে নিশ্চিত, তাই জীবনের শেষ মুহূর্তগুলো আপনজনকে জড়িয়ে ধরে মরতে চাই। বর্তমান ডায়েরিটার শেষ অংশটা পড়েই অঝরে কেঁদে উঠি আমি। তৃপ্তি, বর্ষা, কেয়ার সাথে ঘটে যাওয়া প্রতিটি মুহূর্তই ছিল অনেক স্মৃতিবিচক্ষ, কিন্তু তাদের জীবনের শেষ মুহূর্তটা ছিল কষ্টদায়ক। আর এই শেষ মুহূর্তটাই কিছুতেই মেনে নিতে পারছি না আমি। তাই কান্নাটা যেন বুক ফেটে আসছে ভেতর থেকে, আমার ঈদ খানের জন্য। ওনার জীবনের ভালোবাসার একটা মানুষ ছিল, আর সেই মানুষটাকে হারাতে হয় নিয়তির কাছে। উনি কি করে পারছে সবটা মেনে নিতে? আর কারো অতীত এতটা ভয়াবহ হতে পারে, এই ডায়েরিটা না পড়লে কখনোই বুঝতে পারতাম না। ডায়েরিটার পরের পৃষ্ঠাগুলোতে কিছুই লেখা ছিল না। শূন্য পাতা দেখে আমি কান্নায় ছেয়ে আরো অস্থির হয়ে উঠি, কারণ এরপর কি হয়েছিল ওদের সাথে সেটা জানার জন্য। ওরা 3জনে কি মারা গেছে ওই ভয়াবহ আগুনে পুড়ে? আর রিদ খানের তখন কোথায় ছিল? আর কবে বা এসেছিল এই আগুনের মধ্যে? সবকিছু পুড়ে যাওয়ার পর নাকি সঠিক সময়ে ওদের এসে বাঁচাতে পেরেছিল রিদ খান? আর এই ডায়েরিটা পড়ে এতটা বুঝতে পারছি যে পৃথ্বীতে সেদিন শপথ হয়েছিল এই ডায়েরিটা আগুনের মধ্যেও জানালা দিয়ে ফেলতে, কারণ আমার হাতে ডায়েরিটাই পৃথ্বীর দেওয়া শেষ উপহার ছিল রিদ খানের জন্য। আমি এই কথাগুলো চিন্তা করে আরো অস্থির হয়ে উঠি পৃথ্বী, বর্ষা, কেয়ার শেষ অতীতটা জানার জন্য। অশ্রুসিক্ত চোখে অস্থির হয়ে ডায়েরিটা শেষ পাতাগুলো উল্টাতে থাকি বাকিটা জানার জন্য। সেদিন কি হয়েছিল বর্ষা, কেয়া আর পৃথ্বীর সাথে? আমি কান্না করতে করতে নিয়ে একের পর এক পাতা উল্টাতে থাকি আর কোথাও কিছু লেখা আছে কিনা। কিন্তু কোথাও কোনো লেখা না দেখে আবার হালকা হালকা শব্দ করে ফুপাতে থাকি কান্না করতে করতে। আর খুঁজতে থাকি সম্পূর্ণ ডায়েরিটা, খুঁজে কোথাও আর কোনো লেখা না দেখে এবার ফুপিয়ে কেঁদে উঠি শব্দ করে। আর অস্থিরতা যেন এবার আমার বহুগুণ বেড়ে যায় আমার বাকি প্রশ্নের উত্তরগুলো জানার জন্য। আমার এত এত প্রশ্নের উত্তর কে দিবে আমায়? কার কাছে যাব আমি এসব প্রশ্ন নিয়ে? পরিবারের কারো কাছে তো যেতে পারবো না, কারণ তারা আমার এসব প্রশ্নের উত্তর কখনোই দিবে না। উল্টো আমি বিপদের সম্মুখীন হতে পারি আর আমার লক্ষ্য থেকে সরে যেতে পারি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তারা কি আদৌ জানে কেয়া, বর্ষা ও পৃথ্বীর সাথে জড়িত রিদ খানের অতীত সম্পর্কে? মাথায় প্রশ্ন অনেক, কিন্তু উত্তর দেওয়ার মতো কেউ নেই। লাস্টে এই ডায়েরিটাই ছিল, সেটাও অর্ধেকটা লেখা, তাও পৃথ্বী মরার আগ পর্যন্ত। এরপর কি হয়েছে সেটা শুধু একমাত্র রিদ খানই বলতে পারবে। কিন্তু আমি কিন্তু তিনি আমাকে কখনোই বাকিটা বলবে না। আমার সব প্রশ্নের উত্তর তিনি কখনোই দেবেন না। সেটা উনি
এর আগেও আমাকে বলেই জানিয়েছে। আর ওনার যদি নিজের মুখে বলা হতো তাহলে উনি আমাকে এতটা গোলকধাঁধায় ফাঁসাতো না। তাই আমি শত চেষ্টা করেও ওনার মুখ থেকে একটা প্রশ্নের উত্তর পাবো না। এটা চিন্তা করে আমি আরো অস্থির হয়ে উঠি। বিছানায় উপর হয়ে ডায়েরিটা জড়িয়ে ধরে ফুপাতে থাকি। কি করব, কার কাছে যাব, কিছু বুঝতে পারছি না আমি। সবকিছু যেন আমার কাছে এলোমেলো লাগছে, খুব বেশি অগোছালো লাগছে, সাথে বড্ড অসহায়ও মনে হচ্ছে নিজেকে। বেশ সাজগোজের সাথে বেলকনিতে দাঁড়িয়েছিলাম আমি, দৃষ্টি আমার আকাশের শূন্যতায় বহমান। অস্থির মন আর শূন্য অনুভূতি নিয়ে দাঁড়িয়ে আছি বেলকনির গ্রিল ধরে। তৃপ্তির ডায়েরিটা পড়ে শেষ করেছি আজ 3 দিন হয়েছে। এই 3 দিনে লাখো চেষ্টা করেও তৃপ্তির সাথে ঘটে যাওয়ার শেষ অংশটা জানতে পারিনি। এই 3 দিনে হৃদখানের সাথে একবার দেখাও পর্যন্ত করিনি। শুধু একবার ফোনে কথা হয়েছিল, আর তখন শুধু আমি ওনাকে এতটা জিজ্ঞেস করেছিলাম যে তৃপ্তির সাথে সেদিন কি হয়েছিল, বর্ষা, তৃপ্তি, কেয়া ওরা কি বেঁচে আছে নাকি মারা গেছে। হৃদখান আমার এতটুকু শোনার পরপরই কলটা কেটে দেয় আমার। আর কিছু বলার সুযোগ দেয়নি আমাকে। পরে আমি গিয়েছিলাম ওনার সাথে দেখা করতে, কিন্তু উনি কোনোভাবেই ওনার অব্দি পৌঁছাতে দেয়নি। তাই আজ আমি ব্যর্থ প্রতীক হয়ে এইখানে দাঁড়িয়ে আছি। এখন দুপুর 2টা বাজে, বাইরে কাঠপুট গরম। এই রোদের মাঝেও বেলকনিতে দাঁড়িয়ে আছি। কেন দাঁড়িয়ে আছি আমি জানি না। সেটা জানি, সেটা হলো আমার কিছু ভালো লাগছে না। মন খারাপ ভাবটা আর কিছুতেই দূর করতে পারছি না। কারণ আর কিছুক্ষণ পর আয়নের পরিবার, মা-বাবা আর হৃদখানের দাদা-দাদি আসবে আমাদের বাসায় বিয়ের জন্য কেনাকাটা করতে। আর 5 দিন পর আমার আর আয়নের বিয়ে। পুরো পরিবারের সাথে বিয়ে নিয়ে হইচই বেঁধে আছে। আয়নও আমাদের বিয়েটা নিয়ে বেশ উত্তেজিত। কিছুক্ষণ পর কল কেটে এটা সেটা জিজ্ঞেস করছে আমাকে, আর আমি প্রতিবারই হুঁ-হাঁ উত্তরে জবাব দিচ্ছি। আমার এমন চিন্তাভাবনার মাঝে আয়নের পরিবার এসে হাজির হয় আমার বাসায়। 3টা গাড়ি করে ওনারা সবাই আসে আমাদের বাড়িতে। আয়নের গাড়ি ঢুকতেই আরিফ ভাইয়া এগিয়ে আসে আয়নকে রিসিভ করতে। সবাই হাসি মুখে একে একে অন্যের বাসার ভিতরে প্রবেশ করার পর আয়ন হঠাৎ উপরের দিকে একটা নজর তাকিয়ে আমাকে দেখে হাসি মুখে। আয়নের মুচকে হাসতে দেখে কোনো রিয়াক্ট না করে চারিপাশে চোখ বুলাই হৃদখানকে দেখার জন্য। ব্যস্ত হয়ে চারিপাশে চোখ বুলিয়ে কোথাও হৃদখানকে না দেখে মুহূর্তেই কান্না চলে আসে আমার। এই লোকটা কতটা পাষাণ্ড হলে একটা মেয়ের সাথে এতটা খারাপ করতে পারে উনি বুঝতে পারছে। আমি বড্ড অস্থিরতায় দিন পার করছি এখন। এই মুহূর্তে ওনাকে আমার প্রয়োজন, আর উনি ইচ্ছে করেই আমাকে ধরা দিচ্ছে না। উনি চালে এখানে আসলে আমার প্রশ্নের সম্মুখীন হতে হবে, আর সেটা জেনেই এখানে আসেনি নিশ্চিত। গুঞ্জা লোক একটা আমাকে চালাতে ওনার বড্ড সুখ লাগে। আমি জানি। কথা ভাবতেই কাঁদো কাঁদো হয়ে বলে উঠছি। আমার কাঁদো কাঁদো মনোভাবের মধ্য দিয়েই হঠাৎ কেউ পেছন থেকে উচ্চস্বরে ডেকে ওঠে। চমকে উঠে টলটলে চোখে পেছন ফিরে তাকাতেই চোখে পড়ল আরিফ ভাইয়ার বউকে। ভাবিকে একটা সবুজ শাড়ি জড়িয়ে গায়ে আছে, দেখতে পরীর চেয়েও কোনো অংশে কম লাগছে না, মনে হচ্ছে না আমার কাছে। আমি ভাবির দিকে টলমলে চোখে তাকাতেই চমকে উঠে ভাবি আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, এ কি মায়া, কান্না করছিস কেন? ভাবির এমন কথায় রক্তচাপ হয় আমার মাথাতেই। তাই তো হিটহিটে মেজাজে উত্তর দিয়ে বলি, মনের শোকে কান্না হয়েছে এবার। আমার এমন কথাই ভাবে কি বুঝলো বুঝতে পারলাম না, তা জানি না। তবে সাথে সাথে একটা মুচকি হাসি দিয়ে এগিয়ে এসে আমাকে এক গাল ধরে স্পর্শ করে আদরের সহিত বলে ওঠে, পাগল মেয়ে, কান্না করছিস কেন? বিয়ের সময় সব মেয়েদের প্রথম প্রথম কান্নাই পায়, কষ্ট লাগে। একটা সময় দেখবি সব ঠিক হয়ে যাবে। যখন নিজের ভালোবাসার মানুষটাকে সবসময় পাশে পাবি, তখন আর আমাদের কারোর জন্য তোর খারাপ লাগবে না, কান্নাও আসবে না, সত্যি বলছি। বাবার এমন কথায় মাথা ঘুরে ওঠে আমার। কান্না বাদতে মেজাজ খারাপ হয়ে যায় মুহূর্তে। আমি কখন বললাম যে আমি বিয়ের জন্য মন খারাপ করে কান্না করছি? আমি তো আবার দুঃখের কান্না করছি। আর উনি কি বুঝে আমাকে সান্ত্বনা দিচ্ছে, বিষয়টা বুঝতে পেরেই আমি রাগে দুঃখে বলে উঠি, দূর বাবা, আমি কাঁচাখোর, কোথায় কি বলছি। এমনি নিজের কষ্টে বাঁচি না, বিয়ের জন্য কাদার সময় আছে নাকি আমার? দূর, থাকবোই না এখানে। কথাগুলো বলেই আমি ভাবির হাতটা আমার কাঁধ থেকে সরিয়ে নিয়ে রাগে গজগজ করতে করতে ধূপধাপ পা ফেলে ভাবিকে আমার রুমে রেখে বেরিয়ে যাচ্ছি রুম থেকে। আর ভাবি আমার এমন আচরণে কথার মুহূর্তে বোকা বনে যায়। উনি আমাকে সান্ত্বনা দিতে এসে উল্টো ফ্যাসাদে পড়ে যায় সেটা ভেবে। তাই উনি কনফিউজড হয়ে আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, আরে কি হয়েছে বলবি তো, নাকি কান্না করছিস কেন? আর মা পাঠিয়েছে তোকে নিচে নিয়ে যেতে, আয়নের পরিবাররা সবাই চলে এসেছে। ভাবির এমন কথায় আমি কিছু না বলে জিদ্দি ফুসফুসে বলে ওঠে, আর সেখানেই যাচ্ছি আমি বিয়ে পড়তো শুদ্ধস্বর করতে। আমাদের ড্রয়িং রুমের মেহমান মহলে বসে আছি আমি, রাতটা চেপে ধরে। আমার আশেপাশে এত এত বকবক করা পাখির সামনে আমি একাই সেই কখন থেকে চুপচাপ বসে আছি পাথর মূর্তি সেজে।
আম্মুর জন্য ঠিকঠাক নড়াচড়াও করতে পারছি না। আম্মুর ধারণা বেশি নড়াচড়া বা কথা বললে তারা আমাকে মানে আয়নের পরিবার আমাকে খারাপ জানবে। আর খারাপ জানলে বিয়ে যদি কোনো রকম সমস্যা হয় তো? এটা ভেবেই আম্মু আমাকে আঁটসাঁট বেঁধে নিয়ে আমাকে পাথর মূর্তির মতো বসিয়ে রাখবে। সব কাঁচাকড়ি চিন্তা ভাবনা আম্মু আমাকে সাজিয়ে বসে রাখার। তা অবশ্য করার একটা কারণ আছে, আর তা হলো আমার সাথে আয়নের বিয়ে ঠিক হওয়ার পর আজকে প্রথমবার আয়নের মা-বাবা আমাদের বাসায় এসেছে আমাকে দেখতে ও বিয়ের জন্য কেনাকাটা করতে। আর তার জন্যই আম্মু আমাকে তাদের সামনে ভালো সাজানোর জন্য শত চেষ্টা। কিন্তু এতে আমার দম বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে আর কিছুক্ষণ এইভাবে শ্বাস আটকে বসে থাকলে আমি হঠাৎই ফেটে পড়ব, সবার সামনে বোমের মতো। চঞ্চলতা আমার নিজের স্বভাব। এটাই আমি। এটাই এমনই যে আমাকে চাই, সে আমার সবটা দেখে পছন্দ করবে, এটাই স্বাভাবিক। কারোর জন্য কিছু ছেড়ে দিয়ে বা আমাকে তার জন্য কিছু চেঞ্জ করতে হবে, এটা মোটেও আমার ধর্ম না। এটা আমি পারবই না, কোনো কালোই না। তাহলে আম্মুকে কে বোঝাবে এই বিষয়টা? এখানে উপস্থিত সবাই আছে শুধু রিদ খান ছাড়া। উনি কোথায় আছে সেটাও আমি জানি না, কারণ ওনার সম্পর্কে কেউ কিছু এখনো বলেনি। ওনাকে হঠাৎই আজ খুব বেশি করে মিস করছি আমি। হয়তো ওনাকে নিয়ে ইদানিং খুব বেশি ভাবছি কয়েকদিন ধরে। তাই একটা নজর দেখার আকাঙ্ক্ষা জাগছে বারবার। আমার নীরবতা শেষ হতে সাথে খাবার দাবার আলোচনা পর্ব। আমাদের পরিবার সহ সবাই বের হচ্ছে শপিং মলের উদ্দেশ্যে। আমাদের পরিবারের সবাই যেহেতু যাবে, সেই জন্য আরো 2টা গাড়ি অ্যাড হয়েছে। এখানে আসিফ 2টো গাড়ি নিয়ে এসেছে। আসিফ দেখেই আমি খুশি হয়েছিলাম, মনে করেছিলাম রিটখান বুঝে এখনই আসছে আমাদের সামনে। কিন্তু ওনাকে এবারও আসতে না দেখে আমার সত্যি মনটা অন্তত আহত হচ্ছে বারে বারে। আমি মন খারাপ ভাব জেনে বসে উঠি আয়নের গাড়িতে, দাদির সাথে পেছনের সিটে। আয়ন ড্রাইভিং করছে। দাদার যান আয়নের সাথে সামনের সিটে বসেছে, আর আমি তাদের পেছনের সিটে বসে আছি। বাকিরা অন্য গাড়িগুলো করে দিয়ে আসছে আমাদের পেছন পেছন। আমি মন খারাপ করে চুপ থেকে সিটে বসে অন্যমনস্ক হয়ে কিছুক্ষণ ভেবে গাড়ি চলছে। পরপরই দাদি আমার পাশ থেকে হঠাৎই চিন্তিত সুরে আয়নকে উদ্দেশ্য করে বলে ওঠে, আয়ন তুই কি জানিস হৃদ এখন কোথায়? দাদির এমন কথাই যেন মুহূর্তেই প্রাণটা ফিরে আসে আমার। আমি দ্রুত গতিতে ঠিক হয়ে বসে আয়নের দিকে তাকাতেই কাতর দৃষ্টিতে। আয়ন কি বলবে সেটা শোনার জন্য। দাদির কথায় আয়ন ড্রাইভিং করতে করতে বলে ওঠে, না নানুমা, আমি কিছু বলতে পারছি না হৃদের সম্পর্কে। ওর সাথে আমার লাস্ট কাল দেখা হয়েছিল, এরপর কোনো কথা বা দেখা হয়নি। নানা ভাই বলতে পারবে ওর সম্পর্কে। এই প্রথম আয়নের কথায় আয়নের চুল ছিঁড়তে ইচ্ছে করছে আমার। মেজাজটাই তিরিক্ষি হয়ে গেছে মুহূর্তে। আজব পাবলিক, নিজের ভাইয়ের কোনো খোঁজখবর রাখতে পারে না। কোথায় আসে সে, কি করছে, একটা খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করছে না। কেমন ভাই? মনে মনে আয়নকেও গালি দিতে ইচ্ছে করছে। আমার আয়নকে গালি দেওয়ার আগেই সামনে থেকে দাদাজান বলল, রীতির সাথে সকালে কথা হয়েছিল আমার। ওর আজকে সকালেও 3টার দিকে একটা মিটিং আছে বলেছে। দাদাজানের বলাই রিদখানের কথাগুলো পছন্দ হলো না দাদাজানের। হয়তো রিদখানের রোজ রোজ ব্যস্ততায় বিরক্ত হচ্ছেন তিনি। তাই দাদি বিরক্তি নিয়ে বলে ওঠে, তাহলে ওর রাতে বাড়িতে আসেনি কেন? দাদির কথায় দাদাজান সাথে সাথে উত্তরে বলল, রাতে কাজ ছিল বলে বাসায় আসেনি, ওর বাংলাতে চলে গিয়েছিল। দাদাজানের কথায় দাদি এবার পুরো দমে ক্ষিপ্ত হয়ে সেই সাথে আমিও। এত কাজ কাজ করার কি আছে মানুষটার? একটু কি পরিবারকে টাইম দিতে পারে না? কই প্রীতিকে টাইম দিত, ঠিকই তো দিত, সেই সময় তো এত ব্যস্ততা দেখায়নি। তাহলে এখন এত কাজ কাজ করে কেন লোকটা? আমাদের জন্য কি একটুও মনে জ্বলে না তার? আবার এমন রাগের মধ্যে দিয়েই দাদি রেখে দাদাজানকে উদ্দেশ্য করে বলল, ওর কিসের এত কাজ যে পরিবারকে টাইম দিতে পারে না? হ্যাঁ, তুমি এক্ষুনি ওকে কল দিয়ে বলো সব মিটিং বাদ দিয়ে আমাদের সাথে শপিং মলে আসতে, আর সেটা আমার অর্ডার ওর জন্য। দাদির এমন কথায় মনে মনে আমি বেশ খুশি হই। ইচ্ছে করছে দাদির কোলে বসে জড়িয়ে ধরে অনেকগুলো চুমু খাই। এক কথা চুমুর বৃষ্টি করে দেই দাদির ওপর, এত ভালো একটা কথা বলার জন্য। আহা, মনটা জুড়ে গেল আমার। বালাচান বিগত কয়েকদিন ধরে বেশ চালিয়েছে আমার সামনে না এসে। আজ আসুক সামনে, তখন বোঝাবো আমি কি। আমি খুশিতে গদগদ হয়ে দাদাজানের দিকে তাকাই। দাদাজান পকেট থেকে ফোনটা বের করে রিক খানকে লাগাই। বেশ কয়েকবার ওনার পার্সোনাল ফোন দেওয়ার পরেও উনি রিসিভ করেননি একবারও। আমি আগ্রহ নিয়ে তাকাতেই দাদাজানকে বলে ওঠে, দাদি রিদ ফোন ধরছে না তো? দাদাজানের কথায় দাদি কিছু বলবে পাশ থেকে আয়ন বলল, হয়তো রিদ মিটিংয়ে আছে, 3টা বেঁচে গেছে তো তাই ধরছে না। আয়নের কথায় দাদাজান সম্মতি চালিয়ে বলল, হয়তো। আয়নের কথায় দাদি যেন মুহূর্তেই আরো খেপে যায়। আর আমার এবার কষ্টে কান্না করতে ইচ্ছে করছে। কাকে বোঝাবো আমার এমন কষ্ট দায়ক বেদনাগুলো? আমার কষ্ট ভরা মন নিয়ে দাদির দিকে তাকাই। এই দাদি আমার শেষ ভরসা রিদখান অব্দি পৌঁছানোর।
কারণ কেয়া বর্ষা আর বৃত্তি শেষ অতীতটা একমাত্র হৃদখানি বলতে পারবে, অন্য কেউ নয়। তাই আমার তাকানোর মধ্যে দিয়ে দাদি সাথে সাথে বলল, কি এখন মিটিং আছে? এখনই ওর ম্যানেজারকে কল দাও আর বলো শপিং মলে আসতে ওকে। দাদির কথায় দাদাজান দ্রুত ম্যানেজারকে কল দিয়ে বলল হৃদখানকে কল দিতে। ম্যানেজার পরিবারে কল দেখে হৃদখানের কাছে দিল। ও হৃদখানের কথা না বলে ফোনটা রেখে দেয়। পরে ম্যানেজার কল করে জানায় যে উনি মিটিংয়ে থাকার কারণে উনি কথা বলতে পারবে না, পরে কথা বলবে। হৃদখানের আচরণে দাদিও কান্নাসিক্ত চোখ হয়ে যায়। হয়তো উনি সবসময় দাদির সাথে এমন করে সেই জন্য। যখনই দাদি নিজেকে চুপ রাখার চিন্তা ভাবনা করে তখনই আমি শয়তানি বুদ্ধি আটকিয়ে দ্রুত সবাইকে উদ্দেশ্য করে দাদিকে সান্ত্বনা দিতে দিতে বলে উঠি, দাদি আপনি কষ্ট পাচ্ছেন কেন? হৃদ ভাইয়া মিটিং এর জন্য আমাদের সাথে যেতে পারছে না বলে কি হয়েছে? আমরা তো হৃদ ভাইয়াকে খুশি করতে ওনার কাছে যেতে পারি মাঝে মধ্যে, তাই না? মানে যখন উনি কাজের চাপে আমাদের সময় দিতে পারছেন না, তখন আমাদের তো ওনার জন্য একটু সময় নিয়ে অপেক্ষা করে তারপর ওনাকে আমাদের সাথে শপিং মলে নিয়ে যেতেই পারি, তাই না? আমরা সবাই এখন গিয়ে ওনার অফিসে গিয়ে বসে থাকি। পরে উনি ফ্রি হবে তখনই হৃদ ভাইয়াকে নিয়ে শপিং এ যাবো, ব্যাস। আমার এমন কথায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় সবাই আমার দিকে কথাগুলো বলে মুহূর্তের জন্য ভয় পেল, পর মুহূর্তে কিছু একটা ঠিক হয়ে যায়। আমার তাদের সাথে সাথে আয়নকে উদ্দেশ্য করে বলে ওঠে, আয়ন গাড়ি ঘোড়া, হৃদের অফিসের দিকে যা, আমরা সবাই এখন ওর অফিসে যাব, চল। এত তাড়াতাড়ি তাদেরকে আমার কথা মানতে দেখে ইচ্ছে করছে লুঙ্গি ড্যান্স দিতে গাড়ির ভিতরে খুশিতে। আহা, এবার গিয়ে আমার শান্তি লাগছে। অবশেষে আমিও আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো এটা ভেবে। হৃদখানে কনফারেন্স রুমে বসে আছি আমি। একা বসে নেই আমি মোটেও। ওয়েট, এখানকার পরিস্থিতিটা আগে আপনাদের বুঝিয়ে দেই। দাদি হৃদখানে চেয়ারে বসে বসে কান্না করছে আর টেবিল থেকে টিস্যু নিয়ে নাকের পানি চোখের পানি মুছে নিচ্ছে বারবার। আর উনি নিজের দাদির সামনে একটা চেয়ার টেনে বসে আছে, সাথে এক হাতে একটা পানির গ্লাস নিয়ে বসে আছে আর বিবৃতিকর দৃষ্টিতে তাকিয়ে আছে দাদির দিকে, কারণ এই মুহূর্তে এমন কিছু হয়তো কখনোই আশা করেননি। তাই আর আমি ওনার ঠিক সামনের চেয়ারে বসে টেবিলের ওপর ঝুঁকে দুই গালে হাত দিয়ে হা হয়ে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে শুধু হৃদ খানের দিকে এক দৃষ্টিতে। একটা পলকের জন্য দাদির দিকে অব্দি তাকাচ্ছি না। আমরা তিনজনই ওনার এই কনফারেন্স রুমে বসে আছি, অন্য কেউ নেই, সবাই বাহিরে বসে আছে। সবাই তাদের কষ্টটা বুঝে বাহিরে বসে আছে, ভেতরে আসছে না কেউ। আমরাও এখন বাহিরে থাকার কথা ছিল, কিন্তু আমি ইচ্ছে করে যাইনি। আমি কেন বাহিরে যাব? দাদি আমার বুদ্ধি আজ এখানে এসেছে ওনার সাথে দেখা করতে, তাই আমার এখানে থাকার অধিকার আছে দুজনের মধ্যে। আসলে যখন গাড়িতে দাদি আমার কথার মতো হৃদ খানের অফিসে হামলা করেন এবং কাউকে কিছু না বলে সোজা হৃদ খানের কনফারেন্স রুমে চলে আসে, যেখানে উনি জরুরি ভিত্তিতে সবার সাথে মিটিং করছিল, তখন আমারও কৌতূহলটা এতটাই ছিল যে আমিও দাদির পেছন পেছন দৌড়ে চলে আসি এখানে অব্দি। হঠাৎ করে দাদি ওনার কনফারেন্স রুমে হামলে পড়ায় সবাই চমকে উঠে দরজার দিকে তাকায় এবং দরজার সামনে দাদিকে রাগান্বিত ফেসে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদ খান সবাইকে হাতের ইশারায় চলে যেতে বলে রুম থেকে। ওনার ইশারা মতো কেউ কোনো রকম বাক্য বাই না করে চুপচাপ রুম থেকে চলে যায় বাহিরে। সবাই বাহিরে যেতে উনি এগিয়ে আসে আমার দিকে, আর আমি তখনও দাদির পাশে দাঁড়িয়েছিলাম। উনি একটাবার আমাকে দেখার প্রয়োজন বোধ করেননি, কিন্তু আমি ওনার দিকে তাকিয়েছিলাম এক দৃষ্টিতে। দাদি কষ্টে ফুপিয়ে ফুপিয়ে কাদার মধ্যে দিয়ে উনি জোর করে হালকা পানি খাওয়ায় দাদিকে। পরে পানির গ্লাসটা টেবিলের উপর রাখতে গিয়ে সরাসরি তাকায় আমার দিকে। দুজনে চোখাচোখি হলেও আমি তখনও পলকহীন চোখে ড্যাপ ড্যাপ করে তাকিয়েছিলাম ওনার দিকে। আমার এমন তাকানোর মুখ বিরক্তি প্রকাশ করে মুহূর্তেই কোনো কিছু না বলে ঠাস করে উচ্চ শব্দ করে গ্লাসটাকে টেবিলের উপর, তারপর আবারও মনোযোগী দাদির দিকে। ওনার এমন করতে দেখে আমি চমকে উঠলেও আমার বিশেষ কোনো পরিবর্তন আসেনি, ঠিক আগের মতোই ছিল। তখনই উনি দাদিকে বিরক্তি নিয়ে বলল, দাদি কি হয়েছে বলবে তো? এমন করে কান্না করছো কেন? দাদি ওনাকে কোনো উত্তর না দিয়ে কান্না করেই চলেছে। তখনই আমি আগের মতো করে তাকিয়ে থেকে বলে উঠি, আপনার জন্য। আমার এমন কথায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় উনি আমার দিকে। পরে কিছু না বলে আবারও দাদির দিকে তাকিয়ে বলল, আমি কি করেছি তুমি বলবে তো নাকি? এবারও দাদিকে কিছু বলতে না দেখে আমি পাশ থেকে বলি, কি করেননি সেটা বলুন। আপনি আমাদের সবসময় ইগনোর করেন কেন, সময় দেন না কেন আমাদের? আমার এমন উত্তরে কপাল কুঁচকে এলো ওনার। আমি ওনাকে কি বোঝাতে চাইছি সেটা বুঝতে না পেরে হালকা সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে বলল, মানে? ওনার এমন দৃষ্টিতে আমি হালকা নড়েচড়ে বসি। আমি কি বলছি ওনাকে সেটা বুঝতে পেরে দ্রুত আবারও কথা ঘুরিয়ে বলে ওঠে,
মানে আপনি দাদির কথা শোনেন না, দাদিকে ঠিকঠাক সময় দেন না আর কি। আপনি ছাড়া দাদি কি আর কেউ আছে যাকে নিয়ে দাদির সময় কাটাবে? আপনি একমাত্র তো ভরসা, তাই না? তারপর আপনি বিয়েও করছেন না। যদি ঠিক সময়ে বিয়েটা করতেন তাহলে আজ আপনার একটা ছেলে মেয়ে থাকতো, যাকে নিয়ে দাদি সময় কাটাতে পারতো, তাই না? কথায় কথায় অনেকগুলো গপ গপ বাজে কথা বলে দিয়েছি ওনাকে, যেটা ওনার কাটা গায়ে নুনের ছিটানোর মতোই ছিল। আর কেউ না জানুক, আমি তো ওনার অতীতটা সম্পর্কে জানি ভালো করে। আমার একদমই ঠিক হয়নি ওনাকে এসব কথাগুলো শোনানোর। নিজের কথার চালে নিজেই ফেঁসে গেলাম। কি বলে ফেলেছি সেটা বুঝতে পেরে মুহূর্তেই নিজে দুহাতে মুখ চেপে ধরে শক্ত করে ভয়ে। আর উনি তাতে দাঁত পিষে আমার দিকে রাগে কটমট করতে করতে তাকিয়েছিল। আর তখনই দাদি পাশ থেকে সুমতি জানিয়ে বলে ওঠে, আমার কথা তো তুই একদমই শুনতে চাস না। তোর সাথে তোর ভাই বিয়ে করছে আর তুই পালিয়ে বেড়াস আমাদের থেকে। তুই কখনো আমার কষ্ট শুনতে চাস না, বুঝতে চাস না কি করেছি আমি তোর সাথে। কথাগুলো বলেই দাদি আবারও ফুপিয়ে কেঁদে ওঠে, কষ্টে ওনার সামনে নিচের দিকে চোখে তাকিয়ে থেকে। রিক্কান আমার দিকে নাক মুখ শক্ত করে তাকিয়ে থেকে দাদিকে উদ্দেশ্য করে বলে, দাদি এবার থেকে তোমার সব কথা শুনবো, আর কষ্ট দিব না তোমায়। তুমি যা বলবে তাই হবে, তোমার কথা শেষ কথা হবে। সত্যি বলছিস তুই? সত্যি। বিয়ে করবি তুই? উনি আমাকে এক পলক দেখে সাথে সাথে সম্মতি জানিয়ে দাদিকে বলল, করব। তবে 5 দিনের মধ্যে। তবে মেয়ে ঠিক করবে, যাকে বলবে তাকে বিয়ে করব। তবে আয়নের বিয়ের দিনই আমিও বিয়ে করব। একই দিনে দুটো বিয়ে হবে। আর নয়তো নয়। তুমি মেয়ে ঠিক করো দ্রুত। ওনার এমন বোমফাটা কথায় মুহূর্তেই আমি আর দাদি আকাশ থেকে পড়লাম। দাদির চোখে মুখে আনন্দ চিকচিক করলেও আমার চোখে মুখে ছিল ভয়ের ছাপ। সেটা কিসের তা জানি না। তবে এই ছেলে হঠাৎ করে বিয়ে করে ফেলবে, তাও এতটা অল্প সময়ে। এটা কি করে সম্ভব? ওনার কথায় শক খেয়ে বসে থাকি আমি জায়গায়। আর তখনই উনি চলে যায় এখান থেকে। আর কোনো রকম বাক্যবায়ী না করে আমি তখনও হা হয়ে বসেছিলাম, স্তব্ধ হয়ে। কি বলবো তা ভাষায় হারিয়ে ফেলেছি। শাড়ির শোরুমে অসংখ্য শাড়ির সামনে বসে আছি আমি। আমার উপর শাড়িগুলো সবাই এটা সেটা করে ধরে দেখছে সেই কখন থেকে। রাত প্রায় 8টা ছুঁই ছুঁই। এখানে উপস্থিত সবাই রয়েছে, হৃদখানা রয়েছে। তবে আমাদের উপর তার কোনো রকম মনোযোগ নেই। হাতে ফোন নিয়ে মনোযোগ সহকারে কি যেন করছে। আর আমি বারবার ঘাড় বাঁকা করে ওনার দিকে তাকাচ্ছি, কিন্তু উনি বিন্দুমাত্র আমার দিকে তাকাচ্ছেন না পর্যন্ত। আরিফ ভাই আয়নকে নিয়ে গেছে ওর বিয়ের জন্য শেরওয়ানি দেখতে। আর আমি একের পর এক শাড়ি নিজের উপর রেখে ওনার দিকে তাকাচ্ছি বারবার। উনি কি হাই একটা বারও দেখার প্রয়োজন করলো না। এমন করতে করতে একটা সময় আমার প্রচন্ড রাগ উঠে যায় ওনার ওপর। আর সেই রাগের রেশ ধরেই সবাইকে মিথ্যে বলে রেখে উঠে পড়ি সেখান থেকে। আর চলে যায় একদমই সামনে গিয়ে দাঁড়ায় ওনার নাক মুখ শক্ত করে বলে উঠছি, কি সমস্যা আপনার? আমি কিছু ইশারা করছি সেই কখন থেকে, সেটা দেখছেন না কেন আপনি? আমার এমন কথায় বিন্দুমাত্র ভাবান্তর ঘটল না ওনার। উনি দিব্যি আগের মতোই ফোনে লেগে রয়েছে নিজের মতো করে। কেউ যে ওনাকে কিছু বলছে সেটা ওনার ছিটে ফোটাও খেয়াল নেই। ওনার এমন ভাবলেশীন স্বভাব থেকে মুহূর্তে তেলে বেগুনে জ্বলে উঠি আমি। আশ্চর্য কাণ্ড! কি এমন করেছি আমি ওনার সাথে যে উনি আমার কথাটা শুনতে চাচ্ছেন না? এতটা ইগনোর করছে কেন আমাকে বারবার? আমি আর নিজেকে ধরে রাখতে না পেরে কপাট রাগ দেখিয়ে বলে উঠি, ও হ্যালো, আপনাকে বলছি আমি। এখানে আমি সবাইকে ডিঙ্গিয়ে আপনার কাছে কিছু ইশারা করছি, আর আপনি কিনা সেটা পাত্তা না দিয়ে দিব্যি ফোন টিপছেন। সেটা কেন করছেন আপনি? খানিকটা উচ্চস্বরেই কথাটা বলি ওনাকে। জানি না ওনার কাছে আমার কথাগুলো কেমন লেগেছে, কিন্তু তখন এই মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি অনেক বেশি অধিকার খাটাচ্ছিলাম ওনার উপর। আর সেটা কেন নিজেও জানি না। কিন্তু তখন এক মুহূর্তের জন্য মনে হয়েছিল যে আমি যেটা করেছি সেটা হয়তো ঠিকই করেছি। আমার এত শত চিন্তা ভাবনার পেছনে ফেলে উনি খানিকটা বিরক্তি নিয়ে আমাকে বলল, কি চাই তোমার? বিরক্ত কেন করছো? আমি বিরক্ত করছি নাকি আপনি আমাকে? বোকার মতো কথা বলিও না, যাও এখান থেকে। আমি বোকা তাই তো? তাহলে বোকামির জন্য একটা করেই ফেলি, কেমন? বলে সবাইকে চিৎকার করে বলি যে আমি আপনাকে বিয়ে করতে চাই, আর আপনি আমাকে প্রপোজ করেছেন। সেটা বললে কেমন হয় বলুন তো? উনি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, অ্যাজ ইউর উইশ। ওনার এমন কথায় আমি ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম মুহূর্তেই। আমার এমন বলাতে কি ওনার কাছে যায় আসে যায়? নাকি চাই আমি এমন চাই করি সবার সামনে? নিজের কথার জন্য নিজেই ফেঁসে গেলাম বাজেভাবে। তাই কনফিউজড হয়ে বলে উঠি, মানে? আমার এমন কথাই নিজের হাতের ফোনটা পকেটে রাখতে রাখতে আমার দিকে তাকিয়ে বলল, লুক, আমার থেকে তুমি দূরে থাকো। এটাই তোমার জন্য বেস্ট। আর সবচেয়ে বড় কথা হলো, তুমি এখানে আমার সাথে কথা বলতে আসোনি, রাইট? যেটা আমিও জানি, সেটা তুমিও জানো। তুমি তোমার অস্থিরতা নিয়ে আমার কাছে এসেছো তোমার প্রশ্নের উত্তর জানতে, কিন্তু আমি তোমাকে আগেও স্পষ্ট ভাষায় বলে দিয়েছি যে তুমি আমার থেকে কোনো উত্তরে আশা করিও না, কারণ আমি তোমাকে কোনো উত্তর দিতে বাধ্য নই।
তোমার অস্থিরতা তোমাকে মেটাতে হবে, আর সেটা তুমি চিন্তা করবে কিভাবে করবে। কারণ তোমার হাতে মাত্র আর 4 দিন সময় আছে। এরপর তুমি তোমার উত্তর পেলেও বিশেষ কোনো কাজ হবে না তাতে। তাই তুমি আমার পেছনে পড়ে না থেকে নিজের সময়টা নষ্ট না করে অন্য কোথাও কাজে লাগাও। এই সময়টাতে তাতেই ভালো। সো তুমি তোমার উত্তর পেয়েছো। আশা করি এখন তুমি আসতে পারো এখান থেকে। উনার এখন বিরক্তি মাখানো কথাগুলো আমাকে বেশ চালিয়েছে ভেতর ভেতর। এই মুহূর্তের জন্য মনে হয়েছিল যে ওনাকে তখনই গলা টিপে মেরে ফেলি। কেন এমন করছে আমার সাথে? কিন্তু আমিও চুপ থাকার পাত্রী নয়, তাই আবারও বলে উঠি, কেন করছেন আপনি আমার সাথে এমন? এমন শক্ত গলায় কথাগুলো শুনে মুহূর্তেই কপাল কুঁচকে এলো উনার। উনি আমার দিকে কপাল কুঁচকে তাকিয়ে থেকে সিক্ত কণ্ঠে বলল, এক্সকিউজ মি, আমি কি করছি তোমার সাথে? আমি ওনার এমন প্রশ্নসিক্ত কণ্ঠ শুনে মুহূর্তেই রাগ মাথায় যেন চেপে বসে। আশ্চর্য, লোকটা এত কিছু করেও বলছে কিচ্ছু করেনি। কি সুন্দর আমার সব প্রশ্নের উত্তর হাওয়ায় উড়িয়ে দিচ্ছে মুহূর্তেই। আমার এত অস্থিরতার কোনো মূল্য নেই ওনার কাছে। কথাগুলো ভাবতেই আমার কেমন যেন বুক ফেটে যাচ্ছে কান্নায়। তাই আমি আর এক মুহূর্ত ওনার সামনে না দাঁড়িয়ে নিজের কষ্টটা নিজের মধ্যে সীমাবদ্ধ রেখে চলে আসি ওনার সামনে থেকে। আর আমার হঠাৎ চুপ করে যাওয়াতে হয়তো উনি কিছু বুঝতে পেরেছিল, তাই আমার দিকে কিছুক্ষণ নিস্তব্ধে তাকিয়েছিল। আমিও আর পেছন ফিরে তাকাইনি, ওনার দিকে চলে আসি দাদির পাশে। আমার মা আর দাদি মিলে আমার জন্য শাড়ি পছন্দ করেছেন ওনাদের মন মতো করে। কিন্তু আমি তখনও চুপ করে বসে থাকি আর বারবার আর চোখে ওনার দিকে তাকাচ্ছিলাম। উনিও খানিকক্ষণ পর পর আমার দিকে তাকাচ্ছিল। হয়তো আমার কষ্ট পাওয়া বুঝতে পেরেছিল, তাই কয়েকবার নিজের মধ্যে চোখাচোখি হয়েছিল, কিন্তু উনি নিজের চোখ নামায়নি আমার উপর থেকে। তখনও তাকাতেই ছিল, কিন্তু আমি তখন চোখ নামিয়ে ছিলাম অন্যের উপর থেকে। আমি ঘুরে বসতেই আস্তে করে ওনার শপিং মলে বাইরে চলে যাই। পরে আর কোথাও দেখা যায়নি ওনাকে। আমি বেশ কয়েকবার ঘাড় ঘুরিয়ে ওনাকে খোঁজার চেষ্টা করেছি, কিন্তু কোথাও পাইনি। প্রায় ঘন্টা খানিকের পর উনি মলের ভিতরে প্রবেশ করে। ওনার 2 হাত তখন খালি থাকলেও আসিফের 2 হাত ছিল শপিং ব্যাগে ভরপুর। হয়তো উনি কেনাকাটা করেছেন এখান থেকে। আমি ঘুরিয়ে তাকাতেই আসিফ আমার আস্তে করে ভাবি বলে ডাকে ওনার দিকে। আসিফের মুখে ভাবি ডাকটা শুনতেই মুহূর্তে চমকে উঠি। আমি যে হৃদ খানের বিয়ে করাবো সেটা এক মুহূর্তের জন্য ভুলেই গিয়েছিলাম। প্রীতির ডায়েরিটার জন্য, যেটা এখন আসিফের ভাবি বলে ডাকাতে মনে পড়ে যায়। এতক্ষণে আমার মনে হচ্ছিল, হ্যাঁ, আমার হৃদখানের ওপর শতভাগ অধিকার রয়েছে। আর যাই হোক, আমার বিয়েটা তো মিথ্যে নয় ওনার সাথে। উনি নিজেই আমাকে জোর করে বিয়ে করেছেন, তাহলে আজ এত কিসের লুকোচুরি আমার মধ্যে? কথাগুলো ভেবেই উঠে চলে আসি আসিফের সামনে থেকে। ভ্রু কুঁচকে আসিফের দিকে তাকাতেই আসিফ হাতে থাকা পকেটগুলো আমার হাতে তুলে দিয়ে বলতে থাকলো, ভাবি, এই প্যাকেটগুলো আপনার জন্য। ভাইয়া আগের থেকেই আপনার জন্য কিনে নিয়েছিল। এইগুলো আসতে একটু দেরি হয়েছে, তাই আপনাকে দিতে লেট হলো। আসিফ কথাগুলো বলতে বলতেই পকেটগুলো আমার 2 হাতে তুলে দিল। আমি এতগুলো প্যাকেট দেখে হা হয়ে তাকিয়ে থাকি। আসিফের দিকে অবাক করা সুরে বলে ওঠে, এইগুলো আমার জন্য? আসিফ সম্মতি জানিয়ে বলল, ভাবি, আপনার জন্যই। ভাইয়া অনেক আগে কিনে নিয়েছিল আপনার জন্য আমাকে দিয়ে। এখানে সব কয়েকটা শাড়ি ভাইয়ার পছন্দ করা। আসলে ভাইয়া খুব চাপা স্বভাবের, তাই কখনো কাউকে কিছু বুঝতে দেয় না। তবে আমি ভাইয়ার সাথে সবসময় পাশে থেকে এসেছি, তাই আমি জানি ভাইয়া কেমন। আজিবের কথায় তখন এক মুহূর্তের জন্য আমি থমকে গিয়েছিলাম। সবকিছু যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, যার কিছুই আমি বুঝতে পারছিলাম না। হৃদ খান আমার জন্য এতটা ভাবে, যা আমার কিছুই জানা ছিল না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আসিফও তার বলা প্রতিটা কথা। আসিফের প্রথম কথা হচ্ছে হৃদ খান কেমন সেটা আসিফ থেকে আর কেউ ভালো জানার কথা না। প্রীতির ডায়েরিতে স্পষ্ট ভাষায় আসিফের কথা উল্লেখ ছিল। আর সেদিন রাতেও আসিফ হৃদ খানের সাথে ছিল, যেদিন বর্ষাকে আর প্রীতি আগুনে পড়েছিল। আসিফ হয়তো হৃদ খানের সাথে সাথে ওদের লাস্ট কাহিনীটাও জানে। তাই এই মুহূর্তে আসিফ এই বলতে পারবে তৃপ্তির শেষ ডায়েরির কাহিনীটা। তাই আমার যা জানা প্রয়োজন সেটা এখন আসিফ জানাবে আমাকে। হ্যাঁ, আসিফই আমাকে আমার সকল প্রশ্নের উত্তর দেবে। উনি জবাব দিতে বাধ্য, নয়তো আমাকে আমাকে তাতে কি হয়েছে? আসিফ তো বাধ্য আমার উত্তর দিতে। কথাগুলো ভাবতেই একটা চিত্তের হাসি ফুটে উঠল আমার মুখে। আমি নিঃশব্দে নিজের হাসির রেখা টেনে ধরে পকেটে প্যাকেটগুলো হাতে নিই আসিফ থেকে। সাথে সুবর্ণ সুযোগের আশায় থাকি কখন আসিফকে একা পাবো আর আমি আমার সকল প্রশ্নের উত্তর পাবো সেটার। আমি হাসির রেখা টেনে ধরে ঘাড় ঘুরিয়ে ওনার দিকে তাকাই এক পলক। উনি তখনও নিজের ফোন টিপতেছেন মনোযোগ সহকারে। হয়তো আমাকে দেখানোর চেষ্টায় আছেন যে উনি ফোন টিপতেছেন আমার দিকে তার কোনো মনোযোগ নেই, এমন কিছু। আমিও আর কিছু না বলে ওনার দিকে তাকিয়ে বাঁকা হাসি। কারণ এখন আমার চাই চাই, তা আমি পেয়ে গেছি। তাই ওনার দিকে তাকিয়ে থেকে ওনার শুনিয়ে শুনিয়ে আসিফকে উদ্দেশ্য বললাম,
ভাইয়া, আপনি আপনার ভাইয়াকে বলবেন যে আমার এক কাপড়ে হবে না। এই কাপড়ের সাথে আমার আরো ৩ টা কাপড় লাগবে। উনি যদি আমাকে সেইগুলো না এনে দেয়, তাহলে আমিও এইগুলো এমনি, এমনি পরে সবার সামনে চলে যাব। তখন আমাকে কেমন লাগবে সেটা নিশ্চয়ই জানেন। আমার এমন কথায় আসিফ কনফিউজড হয়ে তাকিয়ে থাকে বোকার মতো করে। হয়তো আমার কথাগুলোর মানে বুঝতে পারেনি। কিন্তু আমার এইগুলো বলার পরপরই উনি আমার দিকে তাকায়। সাথে, সাথে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থেকে কাকে যেন ফোন লাগায় মুহূর্তেই। তারপর কথা বলতে, বলতে অন্যদিকে চলে যায়। আর আমি ওনার দিকে তাকিয়ে থেকে মুচকি, মুচকি হাসতে লাগলাম। আমাদের দুজনের এমন কাজের মধ্যে আসিফ ছিল বড্ড কনফিউজড পারসন। আমি এক পলক আসিফকে দেখে প্যাকেটগুলো হাতে নিয়ে মুচকি হেসে চলে যাই দাদির পাশে। দাদির পাশের প্যাকেটগুলো নিয়ে হাজির হতে আমাকে দেখে চমকে ওঠে আমার মা। পরে আমার দিকে দ্রুত গতিতে এগিয়ে এসে কপাল কুঁচকে তাকিয়ে প্রশ্ন করে বলে, এই প্যাকেটগুলো কে দিয়েছে? আমার হাতে কোথায় থেকে এসেছে? এইগুলো কিসের প্যাকেট? ইত্যাদি নানান সব প্রশ্নে আমাকে বিমূর্ত করে রেখেছে খানিকটা। আমি আম্মুর নানান সব প্রশ্নের উত্তর দেওয়ার আগেই সেখানে উপস্থিত সব মহিলা সদস্যরা সবাই এবার চলে আসে আমার সামনে। আমি হঠাৎ করে সবাইকে আমার সামনে উপস্থিত দেখে মুহূর্তের মধ্যে রাগ চলে আসে আম্মুর উপর। আম্মুর জন্য সবসময় আমাকে একটা বিরক্তিকর পরিস্থিতিতে পড়তে হয়, যেটার জন্য আমি কখনোই তৈরি থাকি না। এবার তাই হয়েছে আমার সাথে। আশ্চর্য! আমি বুঝি না, কখনো আমি কি এই প্যাকেটগুলো নিয়ে পালিয়ে যেতাম নাকি? এতটা চেপে ধরা কি আছে? আমি আম্মুর এমন কাণ্ডে চাপা রাগ নিয়ে কিছু বলতে যাব, তার আগেই দাদি হালকা হেসে আমার নিজের কাছে টেনে নিতে নিতে স্বাভাবিক কণ্ঠে সবার উদ্দেশ্যে বলল, রিদ দিয়েছে এই প্যাকেটগুলো ওকে। কিছুক্ষণ আগে যখন রিদ এই প্যাকেটগুলো আসিফকে দিয়ে পাঠিয়েছিল, তখনই আমি দেখেছিলাম। উনার পাঠানো কিছু দাদিকে স্বাভাবিক ভঙ্গিতে দেখে নিতে দেখে মুহূর্তে চমকে উঠি আমি। এইভাবে যে দাদি কি সাথে আমার সাথে উনার কথাগুলো শোনাতে পারছে কোনোভাবে, নাকি বুঝতে পারছে কিছু, এই কথাগুলো ভেবেই কেমন যেন নিজের মধ্যে একটা সংশয় সৃষ্টি হয়। এই সংশয় নিয়েও দাদিকে কিছু বলতে পারবো না, তাই আপাতত নিজের মধ্যে চুপ থাকায় শ্রেয় মনে করছি। দাদির কথাগুলো শুনে কেউ আর কিছুই বলেনি। সবাই সবার মতো করে বাকি কেনাকাটায় চলে যায়। সবাই চলে যেতেই দাদি আলতো করে আমার কপালে একটা চুমু খেয়ে আদরের সহিত বলল, তুই অনেক লক্ষ্মী জানিস, তোর জন্য আজ আমার এই বিয়ে করতে রাজি হয়েছে। অনেক দিন ধরে চেষ্টা করছি, পারছিলাম না, কিন্তু আজ তোর কথাতেই রাজি হয়ে গেছে। এবার ও ভালোই ভালো বিয়েটা করে নিলেই হবে। আমি শুধু ওর সুখটা দেখে যেতে চাই। এর থেকে বড় পাওয়া আমার অন্য কিছু নেই আমার জন্য। দাদির এমন কথায় হঠাৎই বুকের মধ্যে কেমন চাপা কষ্ট লেগে ওঠে মুহূর্তেই। নিচের বুকটা চিনচিন বাঁধার সাথে সাথে ভারী ভারী মনে হচ্ছে নিজেকে। ওনার বিয়ের কথাটা শুনে হঠাৎ করে যেন কষ্টটা হাজার গুণে কাজ করছে বুকে। আমি তাদের কথায় কিছুক্ষণ চুপ থেকে আস্তে করে বলে উঠি, ওনার জন্য কি এখন মেয়ে দেখবেন দাদি? আমার এমন প্রশ্নে দাদি হালকা হেসে উঠে বলল, মেয়ে আমার আগে থেকেই ঠিক করা ছিল হৃদের জন্য। হৃদ রাজি হচ্ছিল না বলে কিছু করতে পারছিলাম না। কিন্তু আজ হৃদ রাজি হওয়ার সাথে সাথে আমিও হৃদের শ্বশুরকে সবটা জানিয়ে দিয়েছিলাম। তাদের কোনো আপত্তি নেই হৃদের অল্প সময়ে বিয়ে করাটা নিয়ে। এখন তারাও কিছুক্ষণ মধ্যে চলে আসবে হয়তো এখানে বিয়ে শপিং করতে মেয়েকে নিয়ে। দাদির কথাগুলো তখন আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়ার মতো কিছু বোঝা মনে হচ্ছিল। এত অল্প সময়ে দাদি ওনার জন্য মেয়েও ঠিক করে ফেলবে সেটা কখনোই ভাবিনি। আমি শক্ত পাথর মূর্তির মতো দাঁড়িয়েছিলাম জায়গায়। তখন আমার অনুভূতি কেমন ছিল সেটা হয়তো বাক্যে প্রকাশ করলেও কেমন হবে। রাগ, দুঃখ, কষ্ট, ক্ষোভ সবগুলোই একসাথে কাজ করছিল নিজের মধ্যে। রাগটা ছিল ওনার উপর, কেন উনি বিয়ের জন্য রাজি হলো। বিয়েটা না হয় নাও করতে পারতো, তাই না? দুঃখটা ছিল দাদিকে নিয়ে। উনি কিছু না জেনেই কতগুলো স্বপ্ন সাজাচ্ছিল ওনার বিয়েটা নিয়ে, আর কষ্ট হচ্ছে নিজেকে নিয়েই। কিন্তু কেন তা বুঝতে পারছিলাম না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমার ক্রোধটা, যেটা হচ্ছে হৃদ খানের হবু বউয়ের উপর। জানাশোনা নেই হুট করে কি বিয়ের জন্য রাজি হতে হবে? আশ্চর্য! মেয়েটা কি আর কোনো কাজ নেই, নাকি ওনাকে বিয়ে করা ছাড়া? একটা ছেলে বিয়ে করবে বলে রাজি হওয়ার সাথে সাথেই কি তার গলায় ঝুলে পড়তে হবে? উফ, আসলে মেয়েটা খারাপ, শুধু বিয়ে বিয়ে করে। নিজের মধ্যে কথাগুলো ভেবেই হালকা বিরক্তি নিয়ে স্পষ্ট ভাষায় বলে ওঠে, রিত ভাইয়ার বিয়ের জন্য কি খুব তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না দাদি? তাছাড়া বিয়েতে তো মেয়েকেও ঠিকঠাক ভাবে দেখতে হয়। পরিচিত মেয়ে হুট করে কি আর বউ বানানো যায় দাদি? দাদির আনন্দে চিকচিক করা চোখ দুটো হয়তো আমার বিরক্তি প্রকাশ পাওয়া ফেসটা ধরা পড়েনি তখন। তাই তো দাদি আমার সাথে পৃষ্ঠে কথার সাথে সাথে বলে ওঠে, তাড়াহুড়ো কই হচ্ছে? রিত তো বলেছে তোদের সাথে বিয়ে করতে চাই। তাহলে আমার কি করার আছে বল? আর সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়ে আমাদের পরিবারেরই। রিতের মামাতো বোন নিথি খুব ভালো মেয়ে, দেখতে খুব মিষ্টি, ঘোরালো মেয়ে। দেশের বাইরে থেকে পড়াশোনা করলেও বাঙালির মতোই চলাফেরা। আমি অনেক আগে থেকে ওদের দুজনে বিয়ে ঠিক করে রেখেছিলাম। নিধি তো রিতকে ছোটবেলা থেকেই পছন্দ করে, আর নিধি খুব
দাদি বাকি কথাগুলো শেষ করার আগেই আমি রাগে কটমট করতে করতে দাঁতে দাঁত পিষে ওখান থেকে চলে এসে শপিং মলের সামনে দোতলায় এরিয়ায় খোলা বাতাসের নিচে। কারণ দাদির সামনে যদি আর এক মুহূর্ত অপেক্ষা করতাম তাহলে হয়তো রাগের মাথায় দাদিকে উল্টাপাল্টা কিছু বলে বসতাম। নিধি নামের মেয়েটার জন্য দাদির মুখে এত প্রশংসা আমার মোটেও ভালো লাগছিল না, অসহ্য লাগছিল খুব বেশি। মনে হচ্ছিল বিষাক্ত কোনো কিছু বানাচ্ছিল শোনাচ্ছিল দাদি আমাকে। আমার এমন আচরণে হয়তো দাদি কিছু বুঝতে পারেনি, অবাক ছিল কিছুটা। কিন্তু এতক্ষণ এইভাবে নিজেকে ধরে রাখতে পারবো না তা জানি না, তাই নিজেকে শান্ত রাখার জন্য এখানে চলে আসি। কেন যেন নিজেকে মানতে পারছি না ওনার বিয়ে করাটা নিয়ে, সেটাই বুঝতে চাচ্ছি না। আচ্ছা, আমি ওনার বিয়ে করা বউ বলে নাকি অন্য কিছু জন্য আমার এমন অস্থিরতা হচ্ছে? উফ! নিজের চিন্তা ভাবনার মধ্যে চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকি। কতক্ষণ দাঁড়িয়েছিলাম তা জানি না, তবে পেছন থেকে উচ্চ শব্দ কানে আসতেই আমি আস্তে আস্তে চোখ তাকালো সামনের দিকে। খুব সুন্দরী একটা মেয়েকে, যাকে ঘিরে দাঁড়িয়ে আছে উপস্থিত পরিবারের সদস্যবৃন্দ সবাই। প্রত্যেকের খুশিতে চকচক করা ফেস আর সদ্য ব্যবহার থেকে মনে হচ্ছে এই মেয়েটার সাথে হয়তো রিতখানে বিয়ে ঠিক করা হয়েছে। আর এই কথাটা হয়তো এতক্ষণে উপস্থিত সবাই জানতেও পেরে গেছে। তাই তো মনের ভিতরে আনন্দ ঢল পড়ে গেল। রিতখানা সবার সাথে একটু আলাদা একপাশে দাঁড়িয়ে আছে, সবটা পর্যবেক্ষণ করছিল। সবার এত এত খুশি হওয়ার মধ্যেও আমি খুশি হতে পারছিলাম না কোনোভাবেই। আমি চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার মধ্যে দিয়ে হঠাৎ নীতি নামের মেয়েটা গিয়ে ওনার পাশে দাঁড়িয়ে পরে হাসি মুখে কথাও বলতে লাগে। উনিও মেয়েটার কথার উত্তর দিচ্ছিল ফোন টিপতে টিপতে। দুজনের মধ্যে অপূর্ণতা দেখে মুহূর্তেই আমি সামনের দিকে ঘুরে তাকাই, ওদের দুজনকে পেছনে ফেলে দাঁত খিচিয়ে শক্ত করে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎই রাগে হনহন হয়ে চলে যায় ওদের দুজনের সামনে। দুজনের সামনে দাঁড়িয়ে পড়ে ওনাকে উদ্দেশ্য করে কোনো রকম বনিতা ছাড়াই চাপা সুরে বলে উঠি, কি করতে চাচ্ছেন আপনি? আমার হঠাৎ হামলে পড়া প্রশ্নে চমকে উঠে দুজনেই। চোখ তুলে উনি স্বাভাবিক ভঙ্গিতে তাকালেও ওনার হবু বউয়ের দৃষ্টি ছিল তীক্ষ্ণ। নিধি নামের মেয়েটা আমার দিকে কপাল কুঁচকে তাকিয়ে থেকে কিছু বুঝতে না পেরে বলে ওঠে, এক্সকিউজ মি, হু আর ইউ? ওনার হবু বউ যে আমাকে চিনতে পারছে না এটা আমি ভালো করে বুঝতে পারছি, কিন্তু আমি ওনার কথা কানে না নিয়ে ক্রোপ করা দৃষ্টিতে তাকাই আছে রিতখানের দিকে। উনিও আমার দিকে স্বাভাবিক ভঙ্গিতেই তাকিয়েছিল। ওনাকে স্বাভাবিক দেখে আমিও আবারও ওনাকে প্রশ্নসিক্ত কণ্ঠে বলে উঠি, বিয়েটা করা কি খুব জরুরি? আমার বারবার প্রশ্নের করাতে নিধি আপু বেশ আশ্চর্য। উনি তখনও একটা মুহূর্তের জন্য হয়তো কিছু বুঝতে পারছিল না কি হচ্ছে এখানে। উনি কনফিউজড হয়ে আবারও আমাকে উদ্দেশ্য করে বলল, কি তুমি অদ্ভুত রকম প্রশ্ন করছো কেন? নিধি আপুর কথার পৃষ্ঠে এক পলক আপুকে দেখে আবার নিজের দৃষ্টি হৃদখানের দিকে স্থির করি। ওনার দিকে তাকিয়ে থেকে কাটকাট উত্তরে বলে উঠি, উনার বউ আমি। আমার এমন কথায় আপু এক মুহূর্তে অবাকের চরম সীমানায় চলে যায়। কাঁচো কালো চোখ দুইটা মুহূর্তে বড় বড় হয়ে যায় আপুর। একবার আমার দিকে তো আরেকবার ঈদখানের দিকে তাকাচ্ছে। কারো কোনো হেলদোল কোনো রকম না দেখে সাথে সাথে আতঙ্কিত সুরে আটকে আটকে বলল, মানে মানে আমি ওনার বিয়ে করা বউ। আমার কথাগুলো আপুর কোনো রকম ভাবেই গ্রহণযোগ্য মনে হচ্ছিল না। তাই অস্থির হওয়ার ভঙ্গিতে দ্রুত ওনাকে উদ্দেশ্য করে উত্তেজিত হয়ে বলল, রিত, এই মেয়েটা কি বলছে এসব? উনি আমার দিকে তাকিয়ে কোনো রকম বনিতা ছাড়াই আপুকে উদ্দেশ্য করে বলল, যা সত্যি তাই বলছে রিত। উনার এমন কথাই এবার আপুর সাথে সাথে আমিও অবাক হই। উনার ওপর ফিদা হওয়া মন নিয়ে তাকিয়ে থাকি এক দৃষ্টিতে। কারণ আমি কখনোই আশা করিনি উনি আমার হয়ে এমন কিছু বলবে। আমি মনে করেছিলাম উনি আমাকে আগের বারের মতো হয়তো আবারও অপমান করবে আপুটার সামনে। কিন্তু উনি তা না করে উল্টো আমার কথা সম্মতি পোষণ করে। আমার অবাক করা চোখে তাকিয়ে থাকার মধ্যে দিয়ে আপু আবারও উনাকে উদ্দেশ্য করে অবিশ্বাস্য কণ্ঠে বলল, রিত, আমি এখন মজা করার মোডে নেই, তুমি প্লিজ সিরিয়াস হয়ে উত্তরটা দাও আমাকে। আপুর এমন কথায় উনি এক বাক্যে বলল, আই মিন ইট নিধি। ওনার এমন এক বাক্যের কথাটা ছিল ঘায়েল করার টাইপ কিছু, যা মুহূর্তে এই দুটো মানুষকে ভেতর থেকে নাড়িয়ে তোলে। আর এই দুজনের মধ্যে প্রথম কন্যাটা হলো আমি, আর দ্বিতীয় কন্যাটা হলো নিধি আপু। আমি ওনার কথায় অবাক হয়ে ঘায়েল, আর নিধি আপু শক্টে কারণে ঘায়েল। কারণ দুটো হলেও, কারণ দুজনের একই হয়েছিল ঘায়েল হওয়াটা। আমরা দুজনেই ওনার দিকে অবাক করা দৃষ্টিতে তাকিয়ে থাকার মধ্যে দিয়ে হুট করে আন চলে আসে আমার পাশে। এসে দ্রুততার সঙ্গে নিধি আপুকে উদ্দেশ্য করে বলে ওঠে, কুল কুল নিধি, রিল্যাক্স হও আগে। ওদের দুজনের জোকসের মধ্যে তো তুমি এখনই নিঃশ্বাস আটকে মারা যাবে মনে হচ্ছে। আরে বাবা চলো, ওরা দুজনই তোমার সাথে মজা করছে।
আয়নের হঠাৎ আমার পাশে এসে দাঁড়ানোটা সাথে নিধি আপুর উদ্দেশ্য করে অনর্গল কথা বলাটা ছিল এক প্রকার আতঙ্কের মতো। হুট করে আয়ন এখানে চলে আসবে সেটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। আয়নকে দেখে আমি চমকে উঠে মুহূর্তেই চুপ করে যাই, বাস্তবতা চিন্তা করে। কারণ আয়নের সাথে আমার 4 দিন পর বিয়ে। কাল থেকে বিয়ের সব ফাংশন শুরু হতে চলেছে, আর সেটা ভেবেই আমি চুপ করে যাই। আর সবচেয়ে বড় কথা কি, কারণ আমি এতক্ষণ যাবৎ এখানে এই অদ্ভুত আচরণগুলো করছিলাম সেটা বুঝতে পারছি না। আমাকে চুপ করে থাকতে দেখে মুহূর্তেই হৃদ খানের ফেসে চাপা রাগ ফুটে ওঠে। হয়তো আমার চুপ করাটা মোটেও পছন্দ হচ্ছিল না ওনার, কিন্তু নিধি আপুর জানে জান ফিরে এসেছিল আয়নের কথাগুলো শুনে। তিনি নিজের শান্ত করে দ্রুত বলে ওঠে, মানে? নিধি আপুকে উত্তেজিত হতে দেখে আয়ন হালকা স্মিত হেসে বলে ওঠে, মানে হলো মায়ার রীতের নয়, আমার বউ। ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, আমাদের বিয়ের দিনই তোদের বিয়েটা হচ্ছে। আর সেটা নিয়ে আমার দুষ্টু বউ আর তোর সাথে মজা করছিল, আর সেই মজার অংশীদারি হৃদয় হলো। ওরা দুজন মিলে তোকে পাগল বানাচ্ছিল, আমি সবটাই দেখছিলাম দূর থেকে আর হাসছিলাম। আমি আর একটু দেরি করে আসলে তুই নির্ঘাত নিঃশ্বাস আটকে মারা যেতি পাগলি। আমার কথাগুলো বলে আয়ন এক হাতে আমার কাজ জড়িয়ে ধরবে তার আগেই হৃদ খান আয়নের হাতটা ধরে শক্ত করে নিজের কাছে নিয়ে এসে আমাকে উদ্দেশ্য করে বলল, তোমরা যদি চুপ থাকার ড্রামাটা শেষ হয়ে থাকে তা এখান থেকে যেতে পারো তুমি। আয়নের কথায় নিধি আপু যতটা না স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, ওনার আমাকে বলা শাসনমূলক কথাটাগুলো সন্দেহপূর্ণতা থেকেই যায় নিধি আপুর কাছে। এবার নিধি আপুর মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল, না সাথে আয়নের মধ্যেও করছিল। উনি আয়নকে স্পর্শ করতে না দিয়ে আমাকে, এতে করে দুজনের মধ্যে সন্দেহপূর্ণতার সৃষ্টি হয়, যা আমি মুহূর্তে দুজনকে দেখে বলতে পারি। আমি দুজনকে দেখে কিছু বলতে যাব তার আগে হৃদ খান আবারও আমাকে বলতে না দিয়ে উচ্চস্বরে ক্ষিপ্ত হয় সুরে বলে ওঠে, জাস্ট গো স্টুপিড। ওনার চিৎকার করার কথাই আমি ভয়ে চমকে উঠে কিছু বলতে যাব, দ্রুত সেখান থেকে চলে আসি। ওদের তিনজনের মধ্যে কি কথা হয়েছে সেটার কিছুই জানা নেই। আমি এটাও জানি না আজকের এই কথাগুলো আমাকে কোথায় নিয়ে যাবে। গায়ে হলুদের সাথে ড্রেসিং টেবিলের সামনে বসে আছি আমি, স্তব্ধতার সাথে ড্রেসিং টেবিলের আয়না নিজেকে দেখছি এক দৃষ্টিতে। কেন দেখছি তা বলতে পারবো না, নিজের মনের অনুভূতিটা কেমন সেটাও কাউকে বোঝাতে পারবো না। শুধু জানি আজ আমার গায়ে হলুদ, তাই কিছুক্ষণ আগে এক চাক মেকআপ কুটনা এসে আমাকে হলুদ সাজে সজ্জিত করে দিয়ে গেছে। গায়ে আমার হলুদ লেহেঙ্গা পরানো, খুব সুন্দর করে, খুবই সিম্পল করে গর্জিয়াস ভাবে সাজিয়েছে আমাকে। আমার নিজেকে দেখে মনে হচ্ছে কারো পছন্দ অনুযায়ী সাজানো হয়েছে আমাকে। কেউ হয়তো চায় আমি তার জন্য এইভাবে সাজি, কিন্তু কে চায়? আয়ন। হয়তো বা সাথে যেহেতু আমার বিয়ে হচ্ছে, তাই আয়নে এই মেয়েগুলোকে পাঠিয়েছে আমাকে এইভাবে সাজাতে। মনে মনে কথাগুলো ভেবেই একটা দীর্ঘশ্বাস ছাড়লাম নীরবে। এই দীর্ঘশ্বাসটাই যেন আজ কাল আমার সঙ্গী হয়ে দাঁড়িয়েছে আমার জীবনে। যখন থেকে হৃদ খানের অতীত সম্পর্কে জানতে পেরেছি, তখন থেকেই একটা অজানা অস্থিরতায় ভুগছি আমি। কোনোভাবে কোনো কিছু মেলাতে পারছি না আমি, সবকিছু কেমন এলোমেলো লাগছে আমার কাছে। আসিফের সাথেও 2 দিন ধরে যোগাযোগ করার চেষ্টা করছি আমি, কিন্তু কোনো রকম ভাবেই করতে পারছি না। মনে হচ্ছে কেউ ইচ্ছাকৃতভাবে আমাকে আসিফ থেকে দূরে দূরে রাখছে। আর এটা হয়তো হৃদ খানই করছে, কারণ উনি জানে হয়তো আমি আসিফের কাছে জানতে পারি আমার বাকি প্রশ্নের উত্তরগুলো, আর এজন্যই এটা বুঝতে পেরেই এমন করছে। কিন্তু এখন আমি আমার বাকি প্রশ্নের উত্তরগুলো কিভাবে পাবো সেটাও জানি না। সবকিছু এখন উপরওয়ালার কাছে ছেড়ে দিলাম। উনি এখন আমাকে যে দিশায় নিয়ে যাবে আমি সেটার পথেই হাঁটবো। বাড়ি ভর্তি মেহমান এসেছে, বিয়ের অনুষ্ঠান আমাদের বাড়িতেই হচ্ছে। আর এতে আয়নের পরিবারের কারো কোনো রকম আপত্তি নেই। আত্মীয় স্বজনেরা সবাই চলে এসেছে, সেই সাথে আমার পঞ্চ বান্ধবীরা এসেছে আমার বিয়েতে। ওরা সবাই কালই চলে এসেছে, কাল থেকে ওরা সবাই আমার সাথেই ছিল। একটু আগেও ওরা সবাই আমার গায়ে হলুদে সাজতে হয়েছিল, কিছুক্ষণের মধ্যে চলেও আসবে আমাকে নিচে নিয়ে যেতে স্টেজের মধ্যে হলুদের জন্য। এখন আমি একাই রুমের মধ্যে বসে আছি চুপচাপ। মনটা খুব ভারী ভার লাগছে, সাথে ওনাকেও খুব মিস করছি। ড্রেসিং টেবিলের সামনে থেকে নিজের হাতের ফোনটা তুলে নিয়ে ওনাকে ফোন দেই। ওনার ফোনে রিং হওয়ার আগে দ্রুত কলটা কেটে দেয় আমি। কয়েকবার এইভাবে কল করতে গিয়েও করতে পারি না, আমি বারবার কলটা কেটে দেই। কিছুতেই সাহস জোগাতে পারছি না ওনাকে একটা কল করার জন্য। আর কল করে বা কি বলবো ওনাকে সেটা বুঝতেই পারছিলাম না। নিচে দ্বিধাদ্বন্দ্ব কাজ করতে করতে ফোনটা রেখে দেই টেবিলের উপর। আমি ফোনটা টেবিলের উপর রাখতেই হঠাৎই আমার রুমের লাইট অফ হয়ে যায়। আমি চমকে উঠে চারিপাশে তাকাতেই চোখ পড়লো, আমার রুমের লাইট অফ। বাইরে কড়াকড়িভাবে লাইট জ্বলছে। আমার রুমের জানালা দিয়ে সেই লাইটের আলো স্পষ্ট আসছে আমার রুমে। চারিপাশে আলোয় আমার রুমটা খুব বেশি অন্ধকার না হওয়ায় আমি আর উঠে সেটা চেক না করে
বসে থাকি জায়গায় অন্যমনস্ক হয়ে। আমি মত্ত হয়ে কিছুক্ষণ বসে থাকার পরপরই হঠাৎ মনে হলো কারো ভারী নিঃশ্বাস পড়ছে আমার ঘাড়ের ওপর। আমি ভয়ে আতঙ্কিত হয়ে উঠে দাঁড়িয়ে ঘুরে দেখতে যাব, তার আগেই কেউ আমাকে পেছন থেকে নিজের সাথে শক্ত করে চেপে ধরে সাথে সাথে। আমি ভয়ে চিৎকার করতে যাব, তার আগে সে ব্যক্তিটি এক হাত পেছন থেকে আমার মুখ চেপে ধরে গলার নিচের মুখ গোজার নেশাগ্রস্ত ভাবে। আমি ভয়ে নিচের হাত পা ছুটাতে থাকি ব্যক্তিটির থেকে বাঁচার জন্য, কিন্তু এতে করে বিন্দুমাত্র ব্যক্তিটির শক্তির সাথে পেরে উঠছিলাম না আমি। কারণ উনি পেছন থেকে এক হাতে আমার মুখ ও অন্য হাতে আমার দুই হাত নিজের সাথে চেপে ধরে রেখেছিল। আমি সর্বোচ্চ নড়াচড়া করতে থাকায় ব্যক্তিটি ডিস্টার্ব হচ্ছিল, তাই ব্যক্তিটিকে আমাকে আরো এক ধাপ নিজের সাথে চেপে ধরে নিষাক্ত কণ্ঠে আস্তে করে বলল, হুম, এত নড়াচড়া করো কেন? তুমি সবসময় চুপচাপ দাঁড়িয়ে থাকো জায়গায়। চীনা কণ্ঠ কানে আসতেই মুহূর্তেই চুপ করে যাই আমি। এই মুহূর্তে হৃদ খান আমাকে এইভাবে নিজের সাথে জড়িয়ে রাখবে সেটা কখনোই ভাবিনি আমি। আমি আরো ওনার কণ্ঠে কানে আসতেই শান্ত হয়ে যায়। কোনো রকম চিৎকার না করে উল্টো ওনার কাজে সম্মতি প্রকাশ করছি শান্ত থেকে। আমি কেন চুপ করে আছি, কেন চিৎকার করছি না তা জানি না। তবে এই মুহূর্তে আমার মনে হচ্ছে যেটা হচ্ছে সেটাই হয়তো ঠিক। থাক না কিছু বিষয় নিজের জানার বাহিরে, থাকুক না কিছু অজানা কথা। আমার এমন চিন্তা ভাবনার মাঝে উনি আস্তে আস্তে আমার মুখ থেকে নিজের হাতটা সরিয়ে ফেলে আমাকে শান্তভাবে দাঁড়িয়ে থাকতে দেখে। হালকা হাতে আমার লেহেঙ্গার ভেতরে আমার পেটে স্পর্শ করতে থাকে, সাথে ডিপলি ভাবে আমার ঘাড়ের ওপর নিজের ঠোঁট দুটো চেপে ধরতেই আমি মুহূর্তে কেঁপে উঠি, নিজের দু চোখ বন্ধ করে নেই। সাথে ওনার এমন স্পর্শ সহ্য করতে না পেরে সাথে সাথে ওনার দিকে ঘুরে নিজের দু হাতে ওনাকে শক্ত করে জড়িয়ে ধরে ওনার বুকের মধ্যে নিজের মুখ লুকাই।